নমস্কার, আপনাদের আজকে আরেকটা নতুন লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর অনির্বাণ রয়। ওনাকে স্বাগত জানানোর এবং অভ্যর্থনা জানানোর জন্য আমাদের এই গ্রুপের যিনি অ্যাডমিন পরম শ্রদ্ধেয় শ্রী চন্দন বিশ্বাস স্যারকে অনুরোধ করব ওনাকে এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। তো স্যার নমস্কার। রাইস গ্রুপের পক্ষ থেকে এবং গ্রুপ অফ ট্রু প্রফেশনের পক্ষ থেকে আমি চন্দন বিশ্বাস ডক্টর অনির্বাণ রয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে এই মূল্যবান সময়টা দিয়েছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে অটিজমে এই অ্যাগ্রেশন নিয়ে উনি কিছু কথা এবং কিছু তথ্য তুলে ধরবেন। আমি স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং স্যারকে বলছি অনুষ্ঠানটি শুরু করতে। আসলে এই অটিজমের অ্যাগ্রেশন এটা খুব কমন একটা সমস্যা। তো আমাদের কাছে প্রায়ই এই সমস্যাটা নিয়ে আসেন এবং বাবা মা খুবই মানে মুশকিলে পড়েন। আমি দেখেছি যে কি করে ম্যানেজ করবো অটিজমের অ্যাগ্রেশন সেটা নিয়ে। আর তো আমার মনে হয় যে অন্যগুলোর থেকে অটিজমের অ্যাগ্রেশন এই কারণে ডিফারেন্ট, কারণ এর অনেকগুলো অ্যাঙ্গেল আছে। মানে আমরা শুধু একটা অ্যাঙ্গেল দিয়ে ভাবলেই হবে না, মানে অ্যাগ্রেশন কেন হচ্ছে তার অনেকগুলো কারণ আছে। তো আমরা তো এটা লাইভ প্রোগ্রাম, আমরা নিশ্চয়ই কিছু প্রশ্ন নেব, মানে আপনাদের যা যা প্রশ্ন আছে আমি চেষ্টা করব, আপনারা যদি যেরকম প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব উত্তর দিতে। হ্যাঁ, এবং আপনাদের হেল্প করার জন্যই যখন এটা। আর কিন্তু একটা মানে আমরা সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চাইবো যে একটা বেসিক আইডিয়া আপনাদের প্রথমে দিতে আর কি। প্রথমে একটা আলোচনা যদি আমরা করতে পারি যেখানে আমরা মানে ব্যাপারগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়ে যাব, তাহলে আমার মনে হয় যে আপনাদের পক্ষেও প্রশ্নগুলো করতে সুবিধা হবে এবং আমার উত্তরগুলো অনেক বেশি কনটেক্সচুয়াল হবে। সেজন্য আমি একটা প্রেজেন্টেশন করে এনেছি, মানে একটা জাস্ট বেসিক আইডিয়া। মানে আমি বাংলাতেই বলবো, স্লাইডটা ইংলিশে আছে। তো আমি স্লাইডগুলো যদি পাই, মানে ফার্স্ট স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই। একটু অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে এটা এই স্লাইডটাতে প্রথমে যেটা আমরা প্রথমে তো মানে আসলে অটিজমের অ্যাগ্রেশনের একটা ব্যাপার হলো, অটিজমের অ্যাগ্রেশন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্রেশনের একটা কারণ থাকে না। মানে আমরা একটু কি বড় দেখতে পারি? হ্যাঁ ঠিক, বাহ, ঠিক আছে। তো অ্যাগ্রেশনের জেনারেলি একটাই কারণ থাকে এমনটা নয় আর কি, এর মাল্টিপল কারণ থাকতে পারে। মানে আমরা যে কোনো অ্যাগ্রেশনের, মানে একটা হিউম্যান বিইং এর যে এখন একটা বাচ্চা বা বড় যাই হোক না কেন, তার অ্যাগ্রেশনের বিভিন্নভাবে ভাঙা যায়। তো আমরা প্রথমে এসে দেখবো যে অ্যাগ্রেশন কত রকমের হয়। একটু পরের স্লাইডটা চলে আসুন। হ্যাঁ, পরের স্লাইড অ্যাগ্রেশনটা দেখবো মানে আমি বেসিক, মানে অনেকগুলো হতে পারে এটা। আমরা অ্যাগ্রেশনকে দুভাবে দেখি। একটা হচ্ছে কজ বেস, কারণটা কি। একটা হচ্ছে রিয়াক্টিভ, একটা প্রোঅ্যাক্টিভ। মানে হোয়াট ইজ রিয়াক্টিভ, মানে যদি দেখা যায় যে মানে আমরা মানে কোনো কিছুর রিয়াকশনে, আবার আমার চলে গেছে, হ্যাঁ, কোনো কিছুর রিয়াকশনে, মানে ধরুন ইমোশনাল কোনো, মানে স্ট্রেসে বা কোনো চাপের মাধ্যমে কোনো রকম মন খারাপ থেকে আমরা অনেক সময় বিরক্ত থাকি। তো দেখবেন আমরা যখন বিরক্ত থাকি, মানে আমরা অ্যাডাল্ট, মানে সবাই নর্মাল একটা হিউম্যান বিং, যখন আমরা বিরক্ত থাকি তখন যদি কেউ কিছু সাধারণ কথাও বলে তখন আমাদের খুব রাগ হয়ে যায়, এতে খুব বিরক্ত লাগে। তখন ওরা হয়তো তাকে বলে দিলাম কিছু একটা। হয়তো অন্য সময় যখন মুড ভালো থাকে তখন হয়তো সেই সমস্যাটা অতটা বড় কিছু প্রবলেম হয়ে দাঁড়ায় না আমাকে, যেটা খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারি। তো দ্যাট ইজ কল্ড রিয়াক্টিভ অ্যাগ্রেশন। মানে আমরা যখন সাধারণ একটা স্ট্রেসার, যেটা আমাদের মুডের কারণে, আমাদের হয়তো রিয়াক্টিভ হচ্ছে, সেই জন্য মুড খারাপ হচ্ছে, সেই জন্য আমরা তার এগেনস্টে রিয়াক্ট করছি, বা কোনো কিছু আমাদের খুব খারাপ লাগলো তখন আমরা তার এগেনস্টে রিয়াক্ট করছি। আরেকটা হতে পারে কি প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেশন, মানে আমরা কিছু একটা পেতে চাইছি, উই ওয়ান্ট টু ডু সামথিং, উই ওয়ান্ট টু গেট সামথিং। সেইখানে কিন্তু আমাদের একটা মানে অ্যাগ্রেশন কাজ করে যায়। যে ধরুন আমরা চাইছি যে কিছু একটা পেতে, আমরা বুঝতে পারছি যে এই সময়টা আমি যদি
আমি যদি রেগে যাই, ধরুন আমি একটা বস, আমি আমার জুনিয়রদের কাছ থেকে কিছু কাজ চাই, আমার মানে আমি বুঝতে পারছি হয়তো সে এটা একটা অন্য কারণেই করেছে, কিন্তু আমি তাকে একটু রেগেই কথাটা বললাম। কারণ কি, আমি আশা করছি যে এই যে কথাটা বললাম তাতে লোকটা একটু ভয় পাবে এবং ভয় পেয়ে একটু সিরিয়াসলি ভেবে কাজটা করবে। বা আজকে আমার ছেলেই ধরুন, আজকে আমার ছেলে অঙ্কটা ভুল করেছে, আমি বুঝতে পারছি যে অঙ্ক ও বেটা ও মানে কার্টুন দেখতে দেখতে ও কার্টুনের দিকে মন ছিল, ও অঙ্কটা মানে অমনোযোগী হয়ে ভুল করেছে। এবার আমি যদি ক্যাজুয়ালি বলেছি প্রথমে, মানে বাড়ির সবাই খুব ক্যাজুয়ালি বললো, তো কেউ শোনে ফোনে না, তাই তো হয় বাচ্চারা বারবার যারা বলে তারা কেউ কথাটা শোনে না। তখন আমি দেখলাম যে আমি একটু একটু বকি, আমি তো জেনারেলি কিছু বলি না, আমি আজ একটু বকে দিলাম। তাতে কি হলো যে আমি একটু মানে রাগ দেখালাম আর কি, বিকজ দেয়ার ইজ আ প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেশন, মানে আই ওয়ান্ট টু গেট সামথিং আউট অফ দ্যাট থিং, এবং সেই জন্য আমি অ্যাগ্রেশন দেখালাম। তো এটা বাচ্চারা অনেক সময় করে, কোথায় করে আমি পরে আসছি, মানে বাচ্চারা অনেক সময় করে, বা বাচ্চারা যদি দেখে যে আমি একটা মানে জিনিস চাইছি, আমি একটা চিপস চাইছি, সেটা আমি পাচ্ছি না, এবার আমি কি করব, আমি দেখেছি যে বারবার বললে কিছু হয় না, বা আমাকে বকে থামিয়ে দেয়, আমি যদি রাগ দেখাচ্ছি চেঁচামেচি করি তাহলে জিনিসটা পেতে পারি। তো এই জিনিসটার জন্য হতে পারে। এবার দেখুন, আমি যখন একটা অ্যাডাল্ট, মানে যখন একটা টিপিক্যালি ডেভেলপিং বাচ্চার যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে ওডিডি যখন আমরা বলি, তখন আমরা বলি যে হ্যাঁ এটা তো ইচ্ছা করে করছে, তখন ওরা ইচ্ছা করে করছে না। কিন্তু আবার অটিজমের ক্ষেত্রে আমরা ধরে নিই যে ওরা না বুঝে করছে, কিন্তু তাও কিন্তু পুরোটা নয়। অটিজম বাচ্চা মানে চাইল্ড উইথ অটিজম কিন্তু ইটস নট দ্যাট তাদের বুদ্ধি একদম নেই, তারা কিন্তু যথেষ্টই কিছু জিনিস বোঝে, তারা হয়তো প্রপারলি এক্সপ্রেস করতে পারে না, বাট দে আন্ডারস্ট্যান্ড থিংস। অনেক ক্ষেত্রে কিন্তু তারা জিনিসটা বোঝে, এবং সেই জন্য তারা যে সবসময় তাদের মধ্যে কোনো ওডিডি ফিচার্স দেখা যাবে না এমনটা কিন্তু নয়। সো অ্যাগ্রেশনের জন্য অনেকগুলো অ্যাঙ্গেল আছে, আমি সেটা আসছি পরে। এবার টার্গেট বেস হতে পারে একটা সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, আর একটা মানে একটা টার্গেট টুয়ার্ডস হিম, মানে ওয়ান সেলফ, মানে সে নিজের পার্সনের প্রতি টার্গেট করে, অথবা টার্গেট টুয়ার্ডস দ্য আউটসাইডার, টার্গেট টুয়ার্ডস দ্য আদার্স, এরমও হতে পারে। নেক্সটটা আসুন দিদি, নেক্সট স্লাইডটা দিদি। তো এইবার আমরা এই চাইল্ড সাইকিয়াট্রির মেন প্রবলেমটা, মেন জায়গাটাই হচ্ছে এইটা, আমার মনে হয় এই স্লাইডটা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট, সেই জন্যই চাইল্ড সাইকিয়াট্রি ইজ স্পেশালাইজড। কেন না, এই যে ফ্যাক্টরস অ্যান্ড কম্পোনেন্টস অফ বিহেভিয়ার, একটা ব্যবহারের অনেকগুলো কম্পোনেন্টস আছে, আমাদের একটা ব্যবহারকে বুঝতে গেলে তার এই ডিফারেন্ট কম্পোনেন্ট গুলোকে বুঝতে হবে, তবে আমরা একটা ব্যবহারকে ম্যানেজ করতে পারবো, একটা বিহেভিয়ারকে আর কি। কিরকম, একটা হচ্ছে টেম্পারমেন্টাল, একটা হচ্ছে একটা বাচ্চা নর্মালি শান্ত, একটা বাচ্চা নর্মালি রাগী, একটা বাচ্চা নর্মালি ডিফিকাল্ট, সে চট করে রেগে যায়, মানে এইটা ইন জেনারেল, মানে এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে একটা বাচ্চা সবার মানে কখনো কখনো জেনারেলি শান্ত, জেনারেলি রাগী, জেনারেলি ছটফটে, জেনারেলি একটা বাচ্চার বেসলাইন একটা থাকে আর কি, প্রতিটা বাচ্চার বেসলাইন আলাদা আলাদা। তো দ্যাট ইজ দ্য টেম্পারামেন্টাল কম্পোনেন্ট অফ দ্য বিহেভিয়ার। এরপরে আসছে ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট অফ দ্য বিহেভিয়ার। একটা হচ্ছে টিপিক্যাল ডেভেলপমেন্ট কম্পোনেন্ট অফ দ্য বিহেভিয়ার, মানে ধরুন একটা 2 বছরের বাচ্চা, সে 2 থেকে 4 বছর, টেরেবল টুস বলি আমরা, কেন না তারা সবকিছুতেই না করে, সবকিছুতে তাদের রাগ, সবকিছুতে তাদের জেদ, কেন তারা জেনারেলি মোর অ্যাগ্রেসিভ হয়। এবার যত বয়স বাড়ছে তত তার অ্যাগ্রেশনটা কমে আসছে। আবার অ্যাডোলেসেন্স যখন পৌঁছচ্ছে তখন তাদের অ্যাগ্রেশন বা ইম্পালসিভিটি বেড়ে যাচ্ছে। আবার কেন বেড়ে যাচ্ছে সেটার কারণে আমরা নিশ্চয়ই যদি প্রশ্ন কোনো পাই আবার এর মধ্যে আসবো, বা আমি পরেও আলোচনার মধ্যে কোথাও একটা বলবো, কিন্তু এখন আমরা এটা নিয়ে চলতে গেলে এটা চলে যাবে, সেজন্য আমি এই জায়গাটা আগে বলে নিই, নাহলে আমাদের খেইটা হারিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা টিপিক্যালি ডেভেলপিং, সো একটা বয়সের সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টাল চেঞ্জেস অফ বিহেভিয়ার বলে একটা ব্যাপার থাকে, মানে নর্মালি এটা হয়, মানে প্রতিটা বাচ্চাই, মানে যে বাচ্চারা শান্ত সে বাচ্চাটাও 2 থেকে 4 বছরে যতটা রাগই ছিল, যত বয়সের সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাচ্ছে। আবার সেই সেই খুব শান্ত একটা বাচ্চাও সে কিন্তু অ্যাডোলেসেন্সে গিয়ে একটু সমস্যা তৈরি করবে, সে একটুখানি জেদি, একটু রাগী, একটু তখন না মানে আমাদের কাছে প্রচুর এরম আসে যে এই বাচ্চাটা ভালো ছিল তো 10 বছর পর্যন্ত খুব ভালো ছিল, এই কেন আমি তো মেয়েকে চিনতে পারছি না, এরকম কেন করছে, হ্যাঁ এরকম রাগ দেখাচ্ছে কেন। তো দ্যাট ইজ ডেভেলপমেন্টাল, দ্যাট ইজ অ্যাডোলেসেন্স, দ্যাট ইজ
চাইল্ড ডেভেলপমেন্টাল থিং। সো বিহেভিয়ার একটা ডেভেলপমেন্টাল নর্মেটিভ ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট আছে। এছাড়া আরেকটা অ্যাটিপিক্যাল বা ডেভিয়েন্ট ডেভেলপমেন্টাল আছে। কিরকম? যেটা আমরা অটিজমের ক্ষেত্রে দেখতে পাই, স্পেসিফিক টুয়ার্ডস অটিজম। মানে কি, ধরুন একটা বাচ্চার তার মানে মানে সেই বাচ্চাটা মানে নর্মাল, তার এক্সপ্রেশনটা কম। সুতরাং এই বাচ্চারা যখন আমাদের ভেতরে কোনো একটা ইমোশন যখন তৈরি হয়, তখন তার নর্মাল এক্সপ্রেশনটা কি? আইদার আমাদের বিহেভিয়ার, আমাদের কথায় বলি, রাগ দেখাই বা আবেগ দেখাই, ইমোশন দেখাই, অথবা যখন আমরা যদি ইমোশন দিয়ে আমরা ম্যানেজ করতে না পারি তখন আমরা রেগে যাই, যখন আমরা বলতে না পারি, বোঝাতে না পারি, বা যখন আমরা মনে করি আমাদের কথা কেউ বুঝছে না তখন আমরা রেগে যাই। তো এইবার মানে অটিজমের বাচ্চা কি হবে, এই কমিউনিকেশনটা তাদের সমস্যা। তো দে আর কমিউনিকেট মোস্টলি বিহেভিয়ারালি। তো যখন আমরা সোশ্যালি কমিউনিকেট করতে পারবো না, তখন আমরা তার বিহেভিয়ারালি কমিউনিকেট করবো। হোয়াট ইজ দ্য বিহেভিয়ারাল কমিউনিকেশন? যে একটা বাচ্চা যখন তার বোধে কোথাও একটা রেস্টলেসনেস হচ্ছে, কোথাও একটা কিছু হচ্ছে, হি ডাজন্ট নো হোয়াট ইট ইজ, বাট দের ইজ আ আনকমফোর্টেবিলিটি, বেসিক আনকমফোর্টেবিলিটি ইজ দেয়ার। তো সেই জন্য একটা ইমোশনাল ডিসরেগুলেশন হয়, একটা যেটাকে আমরা মেল্টডাউনস বলি। মানে যখন আমাদের কোনো একটা ভেতরে অসুবিধা হচ্ছে, বাট দের ইজ সামথিং অ্যাবনর্মাল ইনসাইড, কিন্তু আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারছি না, প্রপার চ্যানেলাইজ করতে পারছি না প্রপার ওয়েতে, তখন কিন্তু আমাদের কিছু একটা মানে রাগ, জেদ, অভিমান, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং সেটা আমাদের এক্সপ্রেসড হয় বিহেভিয়ারালি মোস্টলি। হ্যাঁ, তখন রাগ মানে অ্যাগ্রেশন দিয়ে এক্সপ্রেস হয়। তো অটিজমের ক্ষেত্রে এই জন্য অ্যাগ্রেশনটা কিন্তু অন্যদের তুলনায় কমন। এছাড়া আরেকটা কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে ইমোশনাল। ইমোশনাল ইজ হোয়াট? ইমোশনাল হচ্ছে এইগুলো বাদ দিয়ে, দেখুন একটা অটিজমের অটিজমের প্রবলেমের জন্য হলো, একটা নর্মাল ডেভেলপমেন্টের জন্য হলো, একটা টেম্পারামেন্টাল হলো। সব অটিজম বাচ্চা কিন্তু একরকম নয়। একটা অটিজম বাচ্চা শান্ত, একটা অটিজম বাচ্চা খুব রাগী, এটা হতেই পারে। বাই নেচার সে হয়তো রাগী বা শান্ত, তার উপর তার অটিজম আছে, তার জন্য তার কমিউনিকেশন প্রবলেম আছে। তারপরে সে হয়তো অ্যাডলোসেন্স, তারপরে যে বাচ্চাটা মানে চাইল্ডহুড অটিজম, সে 5 বছরে, 7 বছর, 10 বছরে ছিল, 12-14 বছরে গিয়ে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, হতেই পারে এটা। হ্যাঁ, তো এই কারণ মানে তার ডেভেলপমেন্টাল, তার সঙ্গে একটা ইমোশনাল আছে। হোয়াট ইজ ইমোশনাল? ইজ কন্টেক্সচুয়াল। বা তখন আমরা দেখছি যে আমাদের কোনো কারণে মন খারাপ, বা একটা বাচ্চা বাবার সঙ্গে খুব ভালো থাকে, মায়ের সঙ্গে থাকে না। তো স্কুলে ভালো থাকে, বাড়িতে অত ভালো থাকে না, কেন? সো দ্যাট ইজ কন্টেক্সচুয়াল বিহেভিয়ার চেঞ্জ। তো আমাদের ভাবতে হবে যে কন্টেক্সচুয়াল বিহেভিয়ার চেঞ্জ যখন হচ্ছে, তখন এনভায়রনমেন্টাল কোনো কম্পোনেন্ট এখানে কাজ করছে কিনা। যদি পারভেসিভ হয়, যে সমস্ত এনভায়রনমেন্টের ব্যাপারটা সমান থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, এটা কিন্তু ইট ইজ নট কন্টেক্সচুয়াল, ইটস বেসিক, ইট মে বি ইমোশনাল। একটা সিচুয়েশনে হচ্ছে, একটা সিচুয়েশনে মানে এক সময় হচ্ছে, একটা সময় হচ্ছে না, বাট ইট ইজ নট কন্টেক্সচুয়াল। মানে কন্টেক্সচুয়াল হলে আমাদের এনভায়রনমেন্টাল কজের দিকে ভাবতে হবে বেশি, বা আমাদের কোনো প্যারেন্টিং ইস্যু হচ্ছে কিনা, বা কোথাও একটা কোনো কম্পোনেন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইগুলো ভাবতে হবে। আচ্ছা, এছাড়া যেটা হতে পারে, এটা হচ্ছে সাইকোপ্যাথোলজি ড্রিভেন হতে পারে। সাইকোপ্যাথোলজি ড্রিভেন কিরকম? ধরুন একটা ইমোশনালিটির যে জায়গাটা, সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম হতেই পারে যে একটা চাইল্ডহুড অটিজমের ডিপ্রেশন থাকতে পারে, একটা চাইল্ডহুড অ্যাসোসিয়েটেড ওসিডি থাকতে পারে, একটা চাইল্ডহুড মানে অটিজমের তার একটা মানে কি বলবো, সাইকোসিস থাকতে পারে, খুব কমনলি থাকতে পারে কিন্তু। বা একটা চাইল্ডহুড অটিজমের একটা মুড ডিসঅর্ডার তো খুবই কমন দেখতে পারি আমরা, তার সঙ্গে ওডিডি থাকতে পারে, ADHD থাকতে পারে। সো there is some additional psychopathology. There could be some additional psychopathology that is creating the problem. So that is separately to be treated. তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের মনে হয় লার্নড বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লার্নড বিহেভিয়ার? ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা সবাই চাই আমাদের এনভায়রনমেন্টকে মডিফাই করতে। মানে ধরুন আমাদের বিহেভিয়ারকে আমরা কি করে মডিফাই করবো। আমরা সবসময় চাই যে আমাদের পরিবেশটা আমার মতে চলুক, মানে আমি যেরকম চাইছি সেরকম চলুক। সেটার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করি, তাই না? এবার কি হয় যে ধরুন একটা বাচ্চা যে শান্ত, যে দেখছে টিপিক্যালি ডেভেলপিং, যে খুব সুন্দর গান করে, যে খুব সুন্দর ছবি আঁকে, সে দেখছে যে আমি যখন বাড়িতে কেউ আসে তখন আমি একটা ছবি এঁকে নিয়ে গেলে সবাই খুব খুশি হয়। হ্যাঁ, সবাইকে দেখায়, সবাই বলে বাবা খুব সুন্দর এঁকেছো, সেও খুশি হয়, সবাই খুশি হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে
কিন্তু সে এবার দেখছে যে যখন চাইল্ডহুড অটিজম, যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চাইল্ড, সে দেখছে আমাকে সেভাবে কেউ লোকে হয়তো কিছু বললো, কিন্তু ন্যাচারালি সোশ্যাল কমিউনিকেশন যেহেতু সমস্যা, যেহেতু আমরা সবাই এ ব্যাপারে খুব অ্যালার্ট নই, তো মানে ওরা হয়তো, আমি তো তাদের প্রপার কমিউনিকেশন পায় না, প্রপার অ্যাটেনশন পায় না। তো কিন্তু যে দেখছে কি, যে আমার অ্যাটেনশনটা পেতে গেলে কি টেকনিক ইউজ করলে আমি অ্যাটেনশনটা পাবো, সেটা ইম্পর্টেন্ট। এবার যে বাচ্চাটা একটু চুপচাপ শান্ত, সে বাচ্চারা কি করবে, সে দেখে যে আমি কাঁদলে বা বারবার চাইলে, ন্যাক করলে, ঘ্যান ঘ্যান করলে লোকে আমাকে দেয়, জিনিসটা আমি পেয়ে যাই। তো সে সেটাই শিখবে, দ্যাট ইজ দ্য লার্নড বিহেভিয়ার। মানে এই লার্নিংটা কিন্তু তার টেম্পারামেন্ট থেকে হচ্ছে। মানে যে বাচ্চাটা তুলনামূলকভাবে একটু টেনশন প্রোন বা একটু ন্যাগিং, সে এই ন্যাক করা বা ক্রাইং স্পেলটাকেই কিন্তু অ্যাজ এ মানে কি বলবো, পাওয়ার বিহেভিয়ার, মানে যেটা দিয়ে সে এনভায়রনমেন্টটা কন্ট্রোল করে সেই হিসেবে নেয়। আবার উল্টো দিকে দেখুন, যে বাচ্চাটা একটু রেগে যায়, যে বাচ্চাটা একটু জেদি, রাগী, বাই নেচার রাগী, এবার সে কিছু পেলো না, তার নর্মালি ফ্রাস্ট্রেশন তৈরি হলো। আমি যেটা এখানে এখন যেটা বলতে চেষ্টা করছি, যে একটা নর্মাল রিয়াক্টিভ অ্যাগ্রেশন কিভাবে প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেশনের রূপ নেয়। মানে কিরকম, ধরুন একটা বাচ্চা, সে রাগী, জেদি, নর্মাল টেম্পারামেন্টালি, সে কিছু একটা পেলো না কন্টেক্সচুয়ালি, তার একটা ইমোশনাল আউটবার্স্ট হলো, হ্যাঁ, তার রাগ হলো, কারণ সে রাগটাই করতে পারে, রাগটা তার অটোমেটিক্যালি আসে, তার রাগের অ্যাগ্রেশনটা অটোমেটিক্যালি আসে। এবার কি হলো, যখন আমরা রাগটা দেখালো সে, তখন কিন্তু আমাদের পরিবেশের লোকজন, আশপাশের লোকজনগুলো দেখলো যে বাবা এই তো ঝামেলা, রাগ করছে, তাকে জিনিসটা দিয়ে দাও, তো জিনিসটা দিয়ে দিল। তো সে কি শিখলো, যে দিস ইজ মাই স্ট্রেংথ, আমি তো অন্য কোনো ভাবে জিনিসটা পাচ্ছি না, তো আমি যদি রাগ করি বা জেদ করি বা মানে জিনিসটা একটু বায়না করি, তাহলে আমি জিনিসটা পেয়ে যাব। তো দো দে লার্ন ইট, দে লার্ন টু বি অ্যাগ্রেসিভ। তো এইভাবে একটা বিহেভিয়ার, যখন কয়েকদিন পরে যখন বাচ্চাটার মধ্যে আমি অ্যাগ্রেশনটা দেখি, তখন তার যেমন একটা রাগ আছে, জেদ আছে, অভিমান আছে, খারাপ লাগা আছে, তার সঙ্গে কিন্তু একটা কন্ট্রোল না করার ইচ্ছেও আছে। মানে তখন আমি এটা বুঝতে পারছি যে আমি এরম করলেই আমার বেনিফিট বেশি, সো আমি এটা করলে জিনিসটা পেতে পারি, কারণ আগে 10 বারের মধ্যে 8 বার আমি জিনিসটা পেয়ে গেছি এইভাবে করে। সো হি উইল লার্ন টু বি লাইক দ্যাট। তো সেই জায়গাটা আমাদের যখন একটা মানে ব্যবহার নিয়ে পরবর্তীকালে ভাবতে হবে, তখন কিন্তু এই প্রতিটা কম্পোনেন্টকেই অ্যাড্রেস করতে হবে। তো ফর্মুলেশন অফ বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইড, মানে একটা ব্যবহারকে বুঝতে গেলে আপনাদের এই সাইডটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, নেক্সট সাইডে চলে আসুন। আচ্ছা, এরপরে যেটা আমরা আরেকটা জিনিস আসবো, যেটা চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, যেটা মেন জায়গা, মানে আমাদের 3 বছরের যে মেন ট্রেনিং, সেটা এর উপরই হয় অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে অনেকগুলোর উপরই হয়, কিন্তু এই 3টে জিনিস আমার মনে হয় যে মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা বাচ্চাগুলো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব প্রযোজ্য। একটা যে বিহেভিয়ারাল ইকুইভ্যালেন্স কি জিনিস, আমাদের সাইকিয়াট্রিতে যে জিনিসগুলো ডিফাইন করা হয়েছে, যে ডিসঅর্ডার গুলো, সেগুলো কিন্তু সবই মানে অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্টলি, কিছু কিছু ক্ষেত্রে চাইল্ডের ক্ষেত্রে, কিন্তু যেখানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে বাচ্চাটার, তাদের নর্মেটিভ এক্সপ্রেশন কিন্তু থাকবে না। সো দে তার যে সাইকোপ্যাথোলজিটা, যে খারাপ লাগাটা, তার যে মনের এটা, সে কিন্তু সে বিহেভিয়ারালি এক্সপ্রেস করবে। তো আমাদের তার ব্যবহার, যেমন ধরুন একটা বাচ্চা খুব রেগে যাচ্ছে, মানে কথায় কথায় খুব মানে বিরক্ত হচ্ছে, কেঁদে ফেলছে, জিনিস ছুঁড়ে ফেলছে, এটা কিন্তু তার ডিপ্রেশনের কারণও হতে পারে। ইট কুড বি দ্য ডিপ্রেশন অলসো। হ্যাঁ, আচ্ছা, এরপরে সুতরাং এই দেয়ার জেনারেলি ইজ সাম বিহেভিয়ারাল ইকুইভ্যালেন্স অফ দ্য বিহেভিয়ার্স, মানে behavioral equivalence of a disorder, behavioral equivalence of depression, behavioral equivalence of anxiety, mood disorder, or schizophrenia, on lot of things. তো এটা একটা ব্যাপার হচ্ছে। আর একটা জিনিস সেটা হতে পারে, সেটা হচ্ছে মানে বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট। এই বিহেভিয়ারাল, যখন আমরা একটা হিস্ট্রি নিই, তখন আমরা এটা বোঝার চেষ্টা করি যে বাচ্চাটার কি কারণে এই বিহেভিয়ারাল প্রবলেমটা হচ্ছে।
সেটা কিভাবে বুঝি সেটা তো পরের স্লাইডটায় আসবো আমরা। কিন্তু এখন আরেকটা যেটা করতে পারি আমরা, আমরা অনেক সময় কোনো একটা বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট করে দেখি, উই সেট আপ অ্যান এক্সপেরিমেন্ট টু সি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বাচ্চাটার। মানে এটা ধরুন সে অবসেশন, এই একটা রাগ হচ্ছে যে একটা জিনিসকে সে তাকে বাধা দিলে সে রেগে যাচ্ছে। ধরুন একটা সে একটা মানে একটা একটা কি বলবো, একটা পেন নিয়ে আঁকিবুকি কাটছে, সেবার সে বাধা দিলে সে খুব রেগে যাচ্ছে। এবার এই রেগে যাওয়াটা আবার সে পেনটা যদি হাতে নিয়ে নেওয়া যায়, সে এসে আপনাকে মারছে, ধরছে, আবার যে মুহূর্তে তাকে আবার জিনিসটা দেওয়া হচ্ছে পেনটা, আবার সে শান্ত হয়ে যাচ্ছে, আবার সে ওই কাজগুলো করতে শুরু করছে। তো আমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে বিহেভিয়ারটা, এই যে পেনের যে রেগে যাওয়াটা, এটা কেন হচ্ছে? ইজ ইট অবসেশন, ইজ ইট ডিপ্রেশন, ইজ ইট হোয়াট, নাকি ইট ইজ এডিএইচডি? তো এই জন্য আমরা কিছু কিছু বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট সেট করি। মানে ধরুন আমরা যেটা করি, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা এটা করি, হাতটা আটকে দিই। হ্যাঁ, হাতটা আটকে দিয়ে দেখি যে কি করছে। হাতটা আটকে দিয়ে যদি সে বা তাকে অন্যদিকে, তার অ্যাটেনশনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। সে যদি সেটা অন্যদিকে ঘুরে যায়, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ এ স্টিরিওটাইপিক বিহেভিয়ার। সে যদি মানে না রেজিস্ট করে, এবার যদি সে রেজিস্ট করে, যদি সে দেখি যে হাতটা আটকে দিলে আবার রেগে যাচ্ছে, তাহলে ইট কুড বি আ অবসেশন অলসো সামটাইমস। তো বা মানে যদি কিছু পেতে চায়, যদি কিছু দিলে তাকে থেমে যায়, তাহলে আমরা বুঝবো যে সেই অ্যাগ্রেশনের একটা বিহেভিয়ারাল কম্পোনেন্টস আছে। বা এরকমও হতে পারে যে সেটা তার ন্যাচারাল সুদার, সে খিদে পেলে তাকে একটা, মানে এবার ধরুন একটা জিনিস চেয়ে চিৎকার করছে, এবার সেটা দিলে থেমে গেল। ইট কুড বি আ প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেশন অলসো। বাট একই সঙ্গে এরমও হতে পারে যে একটা জিনিস মানে সে বাচ্চাটাকে খাওয়া দিলে সে চুপ করে যাচ্ছে। এটা কিন্তু তার মানে একটা সুদার্স হিসেবে কাজ করতে পারে। এই সুদারের কনসেপ্টটা আমরা আসছি এরপরে। আচ্ছা, সেই এই ব্যাপারটা বোঝার জন্য যেটা করতে হয়, আমরা সবাই জানি বোধহয় এবিসি অফ অ্যাগ্রেশন। হোয়াট ইজ এবিসি অফ অ্যাগ্রেশন? যে এবিসি অফ অ্যাগ্রেশন, অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ারাল, কনসিকুয়েন্স অফ অ্যাগ্রেশন। এটা যেকোনো অ্যাগ্রেশনের বোঝার পথে আমরা সমস্ত বাবা-মাকে বলি, যখনই কোনো জায়গায় অ্যাগ্রেশন দেখবেন, একটা কাজ আপনারা করবেন। আমি বলছি না এই ফর্মুলেশনটা আপনারা করতে পারবেন। এটা ফর্মুলেশন করাটা ইটস আ ম্যাটার অফ ট্রেনিং, অনেক সময় লাগবে বুঝতে। কিন্তু এই কাজটা করলে আমাদের মনে হয় যে প্রফেশনালের কাছে যাবেন আপনারা, সেই প্রফেশনালের কাছে কিন্তু সে বেনিফিটেড হবে। কিরকম? একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার। অ্যান্টিসিডেন্ট মানে কি? এই অ্যাগ্রেশনটা যেটা হচ্ছে, সেই অ্যাগ্রেশনটা কেন হচ্ছে, মানে কোন সিচুয়েশনে হচ্ছে, কি হচ্ছে তার আগে যত ছোট জিনিসই হোক না কেন, সেটা লিখে রাখুন। আমরা না অনেক সময় আমাদের মাথায় যখন একটা জিনিসকে যখন ন্যারেট করি না, আমরা যখন এই জিনিসটা বাইরে থেকে দেখি, তখন আমরা একটা ইনফারেন্স করে নিই। কিন্তু সেটাই যখন আমরা মানে জাস্ট লেখার জন্য ডিটেলিং করি, পুরোটা লিখি, এবং সেটা যখন একটা থার্ড পার্সন দেখে, যে এক্সপার্ট, সে যখন দেখে, তখন তার চোখে হয়তো অন্য কিছু ধরা পড়ে। শুধু এক্সপার্ট বলে নয়, আপনারাই যদি এরম এরম 10টা এবিসি অ্যানালিসিস লেখেন ডিটেলে, একেবারে ডিটেলে, সকাল থেকে বা আগের দিন থেকে কি হয়েছে টোটাল হিস্ট্রি লিখলেন আর কি। তারপরে লিখলেন বিহেভিয়ার কি হয়েছে, এবং কনসিকুয়েন্স, মানে এই যে বিহেভিয়ারটা করলো তার ফলে কি হলো, মানে হাউ ইউ হ্যাভ রিয়াক্টেড, হাউ এনভায়রনমেন্ট হ্যাজ রিয়াক্টেড, there is some reinforcement or there is some punishment। মানে রিইনফোর্সমেন্ট মানে একটা রিওয়ার্ড, মানে এটা কি কোনো বেনিফিট পাচ্ছে বাচ্চাটা, নাকি এটা কোনো পানিশড হচ্ছে বাচ্চাটা, মানে তার রিয়াকশনটা কি হচ্ছে, মানে এনভায়রনমেন্ট কিভাবে তার বিহেভিয়ারের সঙ্গে রিয়াক্ট করছে, সেটা আমরা বুঝতে পারবো কনসিকুয়েন্স দিয়ে। তাতে দুটো জিনিস বোঝা যাবে, কোনো কনসিস্টেন্টলি অ্যান্টিসিডেন্ট আছে কিনা। যদি কোনো কনসিস্টেন্ট অ্যান্টিসিডেন্ট থাকে, সেই বিহেভিয়ারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা দেখতে পারি যে কনসিকুয়েন্স কিছু হচ্ছে কিনা। কনসিকুয়েন্স যদি কিছু হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে তার মেইনটেনিং ফ্যাক্টরটা কি, মানে কেন অ্যাগ্রেশনটা বারে বারে হয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের ব্যবহারের মধ্যে এমন কি কিছু আছে যেটার জন্য এটাকে রিইনফোর্সড হচ্ছে। মানে ব্যাপারটা এতটা সহজও নয়। মানে আমরা বলছি বটে যে দেখুন আপনারা পাত্তা দেবেন না। হ্যাঁ, আমরা বলি না যে কোনো অ্যাগ্রেশন বা বিহেভিয়ারাল ইস্যুসকে আপনারা গুরুত্ব দেবেন না।
কিন্তু ব্যাপারটা মোটেই এতটা সহজ নয়, মানে আমাদের পক্ষে বলা খুব সহজ, কিন্তু ব্যাপারটা করাটা কিন্তু যথেষ্ট কঠিন। কারণ মানে যখন চিৎকার চেঁচামেচি করে, মারধর করে বাচ্চাটা, তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু ইগনোর কমপ্লিটলি। বিকজ বাবা মার ক্ষেত্রেও কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বাবা মাও কিন্তু একটা একটা মানে কি বলবো, মানে ডেভেলপমেন্টাল, একটা চাইল্ড উইথ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে থাকে, সেখানে একটা মন খারাপ লাগার জায়গা থাকে, একটা একটা ডিস্ট্রেস, হ্যাঁ, একটা একটা ট্যাবু থাকে, একটা গিল্ট থাকে, অনেক ফ্যাক্টর আছে। তাদেরও মানসিক সমস্যা সবসময় ভালো থাকে না। তারপরে যদি এরকম একটা সমস্যা হয় যেখানে আমরা প্রবলেমটা ফেস করতে পারছি না, দ্যাট ইজ আ ডিফিকাল্ট থিং সবসময়। মানে আমি অনেক সময় দেখেছি যে ব্যাপারটা এরকম বলে দেওয়াটাই সবসময় ইজ নট এনাফ। অনেক সময় আমি এরমও দেখেছি যে বাবা মাকে আমি ওষুধও দিতে হয়েছে অনেক সময়, বা মানে টু গিভ সাম বুস্ট। মানে কি বলুন তো, ব্যাপারটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে নর্মালসি মেনটেন করাটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং টাস্ক। মানে সবসময় যে আমাকে অ্যাবনর্মাল হতে হবে তার কোনো মানে নেই ওষুধ খাওয়ার জন্য। মানে যখন আমি দেখেছি যে বাবা মা কখনো কখনো রেগে যাচ্ছেন এবং বাবা মা আমাকে এসে বলেন, দেখুন এরম করছে, রাখবো না। এন্ড দ্যাটস ভেরি ট্রু। এটা যদি আমার জীবনে হতো আমিও রেগে যেতাম, কমপ্লিটলি অ্যাকসেপ্টেড, ইস্যুস নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু কি হয়েছে বলুন তো, যে আমাদের হাতে যে চ্যালেঞ্জটা এসে গেছে সেটা তো আমরা অ্যাভয়েড করতে পারি না। দের ইজ নো ওয়ে দ্যাট উই ক্যান অ্যাভয়েড দ্যাট চ্যালেঞ্জ। সো আমাদের এটা করতেই হবে। সুতরাং আমাদের একটা মানে অ্যাবনর্মাল সিচুয়েশনে আমাদের নর্মাল থাকা অভ্যেস করতে হবে। তো সবসময় যে আমরা নর্মাল সিচুয়েশন অ্যাবনর্মাল হলে, যেমন আমাদের অ্যাবনর্মাল সিচুয়েশনে নরমাল থাকার জন্য অনেক সময় আমাদের ওষুধ খেলে কোনো অসুবিধা নেই। আমার তো মনে হয় যে বাচ্চাকে যেমন আমরা দিই, আমি এই সময় বাবা মাকে দিয়ে আমি লাভ পেয়েছি। হ্যাঁ, আমি কালকেই আমার এটা দিয়ে দিয়েছি আমি একটা এরকম ওষুধ আর কি। আমার মনে হয় তাদের লাভ হয়েছে, হবে আর কি। আচ্ছা, পরেরটাকে আসুন, পরের স্লাইডটায় পরের স্লাইডটা। আচ্ছা, এবার আমরা কি করে ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট করার জন্য আমরা সবাই জানি ফার্মাকোথেরাপি। এবার প্রশ্ন আসতে পারে যে ফার্মাকোথেরাপির কি রোল আছে অটিজমে? আমরা জানি যে কোর অটিজম ফিচারে কোনো ফার্মাকোথেরাপির রোল নেই। হ্যাঁ, কোর অটিস্টিক ফিচার কিন্তু ফার্মাকোথেরাপি মানে করে না, দিয়ে কোনো লাভ হয় না। কিন্তু আমরা মজার ব্যাপারটা হচ্ছে, আমরা দেখেছি যে যত দিন যায় মানে চাইল্ড উইথ অটিজমে কিন্তু ইউজ অফ মেডিকেশন বাড়তেই থাকে। আমরা দেখেছি মানে একটা, দুটো, এমনকি ৩টে মেডিকেশনে চলতে দেখেছি। মানে যত এটা দেখা গেছে যে অ্যাটলিস্ট হাফ দ্য পার্সনে, হাফের বেশি ইনফ্যাক্ট ওরা হাফ পার্সন অ্যাটলিস্ট তার মেডিকেশন চলে। এবার যাদের মেডিকেশন চলে তাদের মধ্যে কিন্তু 1/3 হয়তো লাভ হয়, 1/3 তেমন কিছু হয় না, আর 1/3 খারাপই হয়, সেখানে বন্ধ করে দিতে হয়। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাও মেডিকেশন চলতে হয়। এবার কেন মেডিকেশন আমরা দিই? বিকজ এই যে বিহেভিয়ার গুলো সমস্যাটা, দেখুন মানে চাইল্ড উইথ অটিজমের ক্ষেত্রে কিন্তু মানে ডেফিনেটলি তাদের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটির চান্সেস আর মোর। কেন? বিকজ আমি একটা জিনিস বলবো, এটা আমার মনে হয় যে এটা আমি যতদিন দেখি, বিইং এ চাইল্ড উইথ অটিজম, বিইং এ প্যারেন্টস অফ চাইল্ড উইথ অটিজম যেমন একটা স্ট্রেসার, তো আমার মনে হয় যে বিইং এ চাইল্ড উইথ অটিজম ইজ অলসো এ স্ট্রেসার। মানে একটা চাইল্ড যখন সে মানে অটিজম আছে তার, সে কিন্তু এইটা বোঝে, তার অনেকেই ইন্টেলিজেন্স ভালো থাকে, বা অনেকের ইন্টেলিজেন্স যদি খুব ভালো নাও থাকে, তাহলেও কিন্তু তারা এটা বুঝতে পারে যে আমরা আর 5টা বাচ্চার মতো নই। হ্যাঁ, উই আর অলরেডি লুকড ইনটু এ স্পেশাল ওয়ে। সো দ্যাট ইজ আ ডিফিকাল্ট থিং টু মানে দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ স্ট্রেস অ্যাকচুয়ালি। তো স্ট্রেস সামটাইমস টু বিহেভিয়ার, এবং বিহেভিয়ারের জন্য আমাদের আমরা যে আগের যে ইস্যুস গুলো দেখেছি, তার জন্য আমাদের অ্যাগ্রেশনটা বেশি হয়। কারণ অটিজম বাচ্চারা মানে চাইল্ড উইথ অটিজমের স্ট্রেংথের ফোকাস কম থাকে। আমরা এত উইকনেসের উপর ফোকাস করি, সবসময় যে স্ট্রেংথ থাকবে এমন ব্যাপার নয়, কিন্তু মানে ডেফিসিটটা তুলনামূলকভাবে বেশি থাকে, যার জন্য সেখানে তাদের মধ্যে এই নেগেটিভ বিহেভিয়ার করে অ্যাটেনশন সিক করার একটা প্রবণতা আমরা দেখতে পাই। সুতরাং আমরা টেম্পারমেন্ট ফোকাস থাকতে পারে, আমাদের অ্যাগ্রেশন ফোকাস থাকতে পারে। মানে যে বাচ্চারা রাগী বাচ্চা, তাদের রাগ কমানোর জন্য একটা ওষুধ, যে বাচ্চাটা অ্যাগ্রেশন বেশি আছে তাদের অ্যাগ্রেশন কমানোর জন্য একটা ওষুধ,
আর সাইকোপ্যাথোলজি থাকতে পারে মোর কমনলি উইথ অটিজম। ওই যে বললাম, যে কোনো বাচ্চা বড় বুড়ো যাই হোক না কেন, যদি স্ট্রেস বেশি থাকে তাদের মধ্যে সাইকোপ্যাথোলজি প্রেসিপিটেট করার চান্স বেশি। সো যদি অটিজম, চাইল্ডদের অটিজমের তার টেম্পারামেন্টের সঙ্গে যেহেতু একটা সাইকোপ্যাথোলজি অ্যাডেড থাকে মাঝে মাঝেই, সুতরাং এই মানে সাইকোপ্যাথোলজি অটিজম বাচ্চার ক্ষেত্রে বেশি দেখা যেতে পারে। যেমন মানে অটিজম উইথ মুড, অটিজম উইথ অ্যাংজাইটি, অটিজম উইথ ডিপ্রেশন, অটিজম উইথ ওডিডি খুব কমনলি দেখা যায়, এডিএইচডি। সো এই সাইকোপ্যাথোলজি ফোকাস থেরাপিও কিন্তু ট্রিটমেন্টকে দিতে হবে, সেখানেও কিন্তু ফার্মাকোথেরাপির রোল আছে, যেমন এডিএইচডির জন্য দেওয়া যেতে পারে, যেমন আমাদের মুড ডিসঅর্ডারের জন্য দেওয়া যেতে পারে, সবই দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার কিন্তু সাইকোথেরাপির জন্য কিন্তু সাইকোথেরাপির একটা বড় রোল আছে। হোয়াট ইজ রোল অফ সাইকোথেরাপি? একটা হচ্ছে ডিপেন্ডস অন ফর্মুলেশন। আমি যেটা বললাম যে একটা বাচ্চা শুধুমাত্র এসডি তার পরিচয় নয়, জেনারেলি একটা বাচ্চা টোটাল একটা চাইল্ড, একটা আলাদা করে একটা চাইল্ড, তার একটা স্ট্রেংথ কিছু থাকে, তার ডেফিসিট থাকে, ডেফিসিটেরও গ্রেডেশন থাকে, ডেফিসিটের সঙ্গে কোমরবিডিটি থাকতে পারে। এই পুরো জিনিসটা নিয়ে একটা বাচ্চার টোটাল চাইল্ডের একটা ফর্মুলেশন হয় আর কি। মানে হোয়াট ইজ দ্যাট চাইল্ড, দ্য ইন্ডিভিজুয়াল চাইল্ড। যখন আমরা একটা চাইল্ডকে অটিজম বলছি, একটা চাইল্ড উইথ অটিজম বলছি বা এডিএইচডি বলছি, তখন কিন্তু আমরা তাকে ক্যাটাগরাইজ করছি। এটা আমরা সায়েন্সের যে জায়গাটা, আমরা কিছু জায়গাকে মানে একটা একটা মানে ছোট করে দিচ্ছি জিনিসটাকে। আমরা মানে একটা একটা মানে একটা ছোট স্ফিয়ারের মধ্যে বলছি, একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি আমরা, যেটা আমাদের সাইন্টিফিক্যালি সুবিধার জন্য আর কি। হ্যাঁ, কিন্তু যখন আমরা হোলিস্টিক্যালি দেখছি জিনিসটার ফর্মুলেশনে, একটা আইসোলেশনের বাচ্চারা, যেমন আমরা এটা আর্টস অফ সাইকিয়াট্রি আমরা বলতে পারি, মানে আর্ট সাবজেক্ট যেটাকে আমরা বলি, সেটাকে আমরা যেমন আমরা হোলিস্টিক্যালি দেখি, আমরা সায়েন্স যেমন আমরা মানে কিছুটা রিডাকশনিস্ট ওয়েতে দেখি, মানে রিডিউস করে দিই, ইটস আ এডিএইচডি, ইটস আ এএসডি, ইটস আ ডিপ্রেশন, এরকম যে আমরা ভাগ করে দিচ্ছি না, এর বাইরেও একটা বাচ্চার এএসডি, এডিএসডি, ডিপ্রেশন, এই পুরো জিনিসটা মিলে একটা আলাদা ইন্ডিভিজুয়াল চাইল্ড হয়, তার একটা ফর্মুলেশন হয়। মানে আমাকে অনেকে এসে জিজ্ঞেস করেন, আচ্ছা আমার বাচ্চা অটিজম আছে, কতটা ভালো হবে? তো আরে ইটস ডাজন্ট ডিপেন্ড অন দ্যাট অটিজম, ইট ডিপেন্ডস অন দ্যাট চাইল্ড। দ্যাট চাইল্ড হ্যাজ টু বি অ্যানালাইজ ফার্স্ট, চাইল্ড হ্যাজ টু বি ট্রেন্ড ফার্স্ট। আমরা সবসময় বলি, দেখুন একটা বাচ্চা যখন ছোট ক্লাস 1-এ ভর্তি হয়, তখন তার ভবিষ্যতে সে কি হবে সেটা কি বলা সম্ভব? বলা সম্ভব নয়। তার জন্যই আমাদের দরকার তার বিভিন্ন বয়সে তার বিভিন্ন রকম পোটেনশিয়াল এক্সপ্রেসড হয়। তাকে কিভাবে আমরা ট্রেনিং করছি তার উপর অনেকটা ডিপেন্ড করে। তার মানে কিভাবে, না হলে তো ট্রেনিং এর জায়গাটাই থাকে না। কিভাবে আমরা ট্রেন করছি বাচ্চাটাকে, তার ডেভেলপমেন্ট, সে কিভাবে স্কুলিং হচ্ছে, তার কলেজ কিরকম, তার পিয়ার গ্রুপ কিরকম, তার ফ্যামিলি কিরকম, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে বাচ্চাটা কি হবে ভবিষ্যতে। ঠিক একইভাবে অটিজমের, একটা চাইল্ড উইথ অটিজমের ক্ষেত্রেও কিন্তু তাই। শুধুমাত্র অটিজম আছে বলেই বাচ্চাটা এরকম হবে, অটিজম না থাকলেই ওরকম হতো, ব্যাপারটা এরকমও নয়। মানে পুরো জিনিসটার উপরে ডিপেন্ড করে কি হবে আর কি। এছাড়াও মানে এই ফর্মুলেশনটা করাটা খুব ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিংসটা খুব ইম্পর্টেন্ট। মানে এই থেরাপি কনসার্ন যখন তাকে আমরা শেখাবো, মানে ধরুন একটা বাচ্চাকে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখাচ্ছি। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যখন আমরা একটা 5 বছরের বাচ্চাকে শেখাবো, তখন আমি যেভাবে বলবো, একটা 15 বছরের বাচ্চাকে নিশ্চয়ই সেভাবে বলবো না। তো সুতরাং তার একটা বাচ্চার যদি আইডিডি সঙ্গে থাকে, তাকে আমরা যেভাবে বোঝাবো, একটা নর্মাল একটা অটিজম উইথ নর্মাল ইন্টেলিজেন্স, তাকে আমরা সেভাবে বোঝাবো না। একটা মাইল্ড অটিজম, একটা মাইল্ড অটিজম, আমাকে একজন আমার মাঝখানে কতগুলো ভিডিও বেরোচ্ছে ওই মাইন্ড মেন্টার্সে, সেখানে একজন তলায় দেখলাম লিখেছেন যে মাইল্ড অটিজম বাচ্চার অ্যাগ্রেশন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এটা অদ্ভুত। হাই ফাংশনিং অটিজম যে জিনিসগুলো বলি না, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে র্যাগ্রেশনটার চান্সটা বেশি থাকে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে বুঝতে পারে যে দে আর ডিফারেন্ট ফ্রম আদার্স, দে ওয়ান্ট টু ইন্টারাক্ট বাট দে ডোন্ট নো হাউ টু ইন্টারাক্ট। So that is a very difficult situation, and they sometimes get very irritated and angry because they cannot communicate what they want. তো সেক্ষেত্রে দেখা গেছে যে এদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা বেশি থাকে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, যারা আইডিডি উইথ অটিজম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তারা স্পেশাল স্কুল বা এই ধরনের জায়গাতেই
থাকে, মানে তারা আসে, কিন্তু যারা নর্মাল ডেভেলপিং চিলড্রেন অটিজম, তারা একটা নর্মাল স্কুলের নর্মাল চিলড্রেনের সঙ্গে এক্সপোজারটা বেশি হয়, তারা প্রতি মুহূর্তে কম্পারিজনটা হচ্ছে তাদের মাথায়, তাদের মধ্যে তারা কখনো কখনো বুলিড হচ্ছে স্কুলে। তো এই যে অ্যাঙ্গেল গুলো আছে না, এতে দেখা গেছে যে মাইল্ড মানে চাইল্ড অটিজমের বাচ্চাগুলোর ক্ষেত্রে অ্যাগ্রেশন অনেক সময় বেশি থাকে। তো এদেরকে যদি বোঝানো হয়, এদের কিন্তু বোঝানো সম্ভব, এদেরকে কিন্তু বোঝানো সম্ভব, কিন্তু এদেরকে কিন্তু বোঝাতে গেলে ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিং সেট করতে হবে। ইটস নট দ্যাট আমি তাকে ধরে একটা কিছু বলে দিলেই হলো, মানে তার সে যেটা বুঝবে সেরকম ভাবে বলতে হবে। সুতরাং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সম্ভব। এবার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং ডিএসকেলেশন আমরা দুটো অল্টারনেট করেছি। দেখুন, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং ডিএসকেলেশনের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য দিস থিং। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হচ্ছে যখন আমরা আমাদের মাথায় আমাদের যখন প্রোঅ্যাকশন আছে, মানে আমি যখন চাইছি, উই আর আন্ডারস্ট্যান্ডিং, ওকে আই এম অ্যাংরি, আই ওয়ান্ট টু কাম ডাউন, সেখানে মানে সেই যে ডিএসকেলেশনের প্রসেসটা, মানে অ্যাক্টিভ প্রসেসটা, সেখন আমরাকেই বলি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আর সঙ্গে যদি আমি দেখি যে ডিএসকেলেশনের যে প্রসেসটা আছে, এটা হচ্ছে যে যখন আমি বুঝতে পারছি না দিস গেটিং অ্যাংরি, মানে গোয়িং আউট অফ হ্যান্ড, তখন আমি যদি তাকে সুদ করতে যাই, সেটা অটিজমের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মানে অটিজমের ক্ষেত্রে যখন একটা হাইট অফ অ্যাঙ্গার আছে, হাইট অফ অ্যাগ্রেশন আছে, তখন আমি আইদার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারি, তাকে বোঝাতে পারি, যদি সে কগনিটিভলি এবেল হয়, যদি হাই ফাংশনিং হয়, তাকে আমরা বোঝাতে পারি। যেমন তেমনি কখনো কখনো ডিএসকালেশনের প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। এই দেখুন পাশের বাচ্চারা যেভাবে হাত পা ছুঁড়ে মারছে, হ্যাঁ, তো একে তো সেই সময় বোঝানো অসম্ভব ব্যাপার, তাকে সুদ করতে হবে, ডিএসকেলেট করতে হবে। কি করে করব সেটা আমি আসছি। প্যারেন্টাল ম্যানেজমেন্ট ট্রেনিং এর মধ্যে আমরা সবাই জানি দুটো মেইন জায়গা, এটা তো বিশাল একটা টপিক, কোয়ালিটি টাইম এন্ড ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট। তো কোয়ালিটি টাইমটা কি জিনিস? কোয়ালিটি টাইমটা হচ্ছে যে একটা মানে মানে যখন একটা বাচ্চার সঙ্গে আমি বাচ্চার মতো করে সময় কাটাতে যাচ্ছি, তখন আমরা বলছি তাকে কোয়ালিটি টাইম। মানে যখন একটা বাচ্চার মতো করে তার সঙ্গে সময় কাটাচ্ছি এবং উই বোথ আর এনজয়িং। এরম হলে হবে না কিন্তু যে মানে প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দিলে হবে না, দেখো আমি তোমার সঙ্গে সময় কাটিয়েছি, তুমি এখন পড়াশোনা করো, ব্যাপারটা এরকম নয়। ইট শুড বি আ টাইম ওয়েন বোথ অফ ইউ শুড এনজয়। মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোয়ালিটি টাইমের এটা একটা বড় ক্রাইটেরিয়া। আর ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট একটা তো ব্যাপার আছেই, যে সেটা আমরা পরে আসছি। আচ্ছা, নেক্সট স্লাইডটা দিদি, নেক্সট স্লাইডটা। হ্যাঁ, তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমরা বললাম, যেটা প্রথমে এটা বোঝা যে আমি রেগে যাচ্ছি, তারপরে সেটা আমাদের অ্যাওয়ারনেসে আসা, অ্যাক্টিভ অ্যাওয়ারনেসে আসা, তারপরে আমরা যেটা করতে পারি যে ডিলে এক্সপ্রেশনের সেলফ সুদিং, এটা আমরা করতে পারি, নিজের অ্যাক্টিভলি করতে পারি। আর তারপরে আমরা ঘুরে এসে কথাটা বলবো যে দেখো বাবা, এটা তুমি যে বলেছিলে এটা আমার মোটেই ভালো লাগেনি, আমি এই জন্য রেগে গেছি। এটা তখনই সম্ভব যদি অটিস্টিক বাচ্চাটা একটু মানে চাইল্ড অটিজম একটুখানি হাই ফাংশনিং হয়। হাই ফাংশনিং অটিজম যদি হয়, সেক্ষেত্রে যাদের নর্মাল ইন্টেলিজেন্স আছে বা নর্মালের নিয়ার নর্মাল ইন্টেলিজেন্স, তাদের কিন্তু বোঝানো সম্ভব। নর্মাল না হলেও বোঝানো সম্ভব, ডিপেন্ড করছে তার ডেভেলপমেন্টাল ইয়ের ওপর, ডেভেলপমেন্টাল মানে কি বলবো, ডেভেলপমেন্টাল লেভেলের ওপর আর কি। এটা ডিপেন্ড করছে সে বোঝানো সম্ভব কিনা। যে জেনারেলি 8 থেকে 10 বছরের নিচে যদি তার মেন্টাল এজ হয়, তাহলে তার মেটাকগনিশন মানে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট তো নিজের থিঙ্কিং নিয়ে ভাবা যে আমি রাখছি কি রাখছি না, সেই জায়গাটা 8 থেকে 10 বছরের নিচে যদি হয়, তাহলে সেটা তৈরি হয় না অতটা, সেটা বলা হয় আর কি। সুতরাং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সেখানে এই যে মডেলটা, এই মডেলটা সেখানে অতটা কাজ করে না সেখানে জন্য। পরের স্লাইডটা, সেখানে আমরা ডিএসকেলেশন প্রসেস আমরা করতে পারি। ডিএসকেলেশন হচ্ছে মডেল অফ পেশেন্স, মানে এই ভদ্রমহিলা যেটা করছেন, দ্যাট ইজ দ্য ডিএসকেলেশন প্রসেস অ্যাকচুয়ালি। যে ছেলেটা এসে হাত পাত ছুঁড়ে মারছে, আর ভদ্রলোক বন্ধুরা শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, মানে উনি মাঠ খাচ্ছেন আর কি। একটু ছোট বাচ্চা হলে গায়ে লাগছে না, এটা বড় হলে চলবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাকে শান্ত করতে হবে। কিভাবে শান্ত করা যেতে পারে? ফ্যান ছেড়ে দেওয়া যেতে পারে, মানে তাকে কিছু ফিজিওলজিক্যাল সুদার আছে, যেমন ধরুন মানে তাকে ফ্যান ছেড়ে দেওয়া যেতে পারে, খুব স্লোলি কথা বলা যেতে পারে তার সঙ্গে, খুব কাম টোনে কথা বলা যেতে পারে, দরকার হলে একটু মাথায় গায়ে হাত পায়ে জল দেওয়া যেতে পারে, ঠান্ডা জল। হ্যাঁ, মানে তাকে তার অটোনমিক অ্যারাউজালটা, যেটা অটোনমিক অ্যারাউজাল যে জিনিসটা বলে, সেটাকে কমিয়ে আনা যেতে পারে। তাতে যেটা হয়, একটা সুদিং এফেক্ট তৈরি হয় আর কি বাচ্চাটার মধ্যে, এবং তার ফলে সে একটু শান্ত হয়ে আসে। মানে যদি দুজনেই রেগে যাই, ওকে থামানোর জন্য আমি রেগে যাই, তাহলে কিন্তু মানে ব্যাপারটা হাতের বাইরে চলে যায়।
সেজন্য যখন ও রেগে যাচ্ছে তখন আমাদের শান্ত থাকা উচিত, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর নেক্সট স্লাইডে যেটা লাস্ট স্লাইড আমি যেটা বলবো সেটা হচ্ছে, পরের স্লাইডে যদি আসুন, এটা হচ্ছে যে এরপরে আমরা কোশ্চেনের মধ্যে চলে যাব। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যেটা আসবো যে ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট, যেটা আমরা যেটা বলছিলাম যে প্যারেন্টাল ম্যানেজমেন্ট, ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্টের যে জায়গাটা, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট যদি আপনারা একটু শিখতে চান, এই চার্টটা আপনারা একটু মাথায় রাখুন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। আমি এটা চার্টটা ছেড়ে রাখছি আপনাদের সামনে, এটা রেকর্ড আপনারা লিখে নিতে পারেন যদি আপনারা কেউ না জেনে থাকেন। জিনিসটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট হচ্ছে ইট ইজ সামথিং দ্যাট ইজ গিভেন on some behavior that is মানে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। যে জিনিসটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, সেই বিহেভিয়ারটা করলে যে জিনিসটা ও পাবে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। সেই রিইনফোর্সমেন্ট দু রকম হতে পারে। একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে একটা এমন কিছু জিনিস ও বিহেভিয়ারটা করলে পাবে যেটা ও চায়, দিস ইজ সামথিং হিজ ওয়ান্টস, সেটা পাবে, দ্যাট ইজ পজিটিভ রিইনফোর্সমেন্ট। আর এছাড়া আরেকটা জিনিস হতে পারে যে এমন কিছু জিনিস সেটা হয়তো আমরা চাইছি না কিন্তু আমাদের জীবনে রোজ আছে। যেমন আমার মা ছোটবেলায় আমাকে রোজ বকতে পর 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 পর, তো এমন বেশি বলতেন যে আমি যেটা করতাম যে বাবা এই সোনাতে পড়ে নেওয়া ভালো। হ্যাঁ, তো এটা আমি পড়ে নিলে কি হতো যে আমি এই সোনার হাত থেকে রেহাই পেতাম। সো এই বকাটা বন্ধ করার জন্য, যেটা আমার কাছে ভালো লাগছে না, আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট ফিলিং দিস ইজ গুড থিং, আমার একদম ভালো লাগছে জিনিসটা, সেটা বন্ধ করার জন্য আমি পড়ে নিতে পারি। তো দ্যাট ইজ কল্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট, মানে সামথিং অবনক্সিয়াস, সামথিং নট প্লেজেন্ট is removed from my environment after I do a positive or acceptable behavior. তো যে দুটো কাজ করলেই কিন্তু রিইনফোর্সমেন্ট হবে, পজিটিভ রিইনফোর্সমেন্ট আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট। দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ারকে আরো বেশি করে হবে, এই ব্যাপারটা আমাদের মধ্যে আসে। আরেকটা জিনিস হচ্ছে পানিশমেন্ট। পানিশমেন্টটা কি জিনিস? পানিশমেন্টটা হচ্ছে যেটা নন অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। নন অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার মানে যেটা কাজটা আমরা চাই না যে আরেকবার হোক, সেই কাজটা যদি সে করে তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এমন কিছু জিনিস, অবনক্সিয়াস জিনিস অ্যাড করতে হবে। যেমন ধরুন একটা হচ্ছে টাইম আউট। টাইম আউট মানে কি? আচ্ছা, টাইম আউটটা একটা অন্য কনসেপ্ট। টাইম আউট হচ্ছে নেগেটিভ পানিশমেন্টের মধ্যে পড়ে। টাইম আউটটা কি জিনিস? টাইম আউটটা হচ্ছে আমি যদি মানে কোনো বাচ্চা যে দুষ্টুমি করে তাহলে তাকে ঘরের এক কোনায় বসিয়ে রাখতে হবে, তুমি ওখানে গিয়ে বসতে হবে। সেটা খুব ছোট বয়সের ক্ষেত্রে সম্ভব, মানে 5-6 বছরের বয়স বাচ্চার ক্ষেত্রে সম্ভব যে ঘরের এক কোনায় গিয়ে বসিয়ে রাখো কিছুক্ষণের জন্য। তো সেই জিনিসটা মানে যেটা করছে সেটা কি জিনিস? এটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে সবার মধ্যে থাকলে সেটা কিন্তু লোকের অ্যাটেনশন পাওয়াটাও কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। অ্যাটেনশন ইজ এন পজিটিভ রিইনফোর্সমেন্ট। যদি আমি ঘরের মধ্যে এক কোনায় বসিয়ে রাখি সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ অ্যাটেনশন। সো দিস ইজ টাইম আউট ফ্রম পজিটিভ অ্যাটেনশন। দিস অ্যাকচুয়ালি প্লেজেন্ট, দিস ইজ অ্যাকচুয়ালি দিস রিমুভাল অফ এ প্লেজেন্ট স্টিমুলাস। যে এই যে লোকের মধ্যে যখন আছি তখন অ্যাকচুয়ালি সাম স্টিমুলাস আর দেয়ার, সেই জিনিসটা আমরা প্লেজেন্ট স্টিমুলাস যেটা হচ্ছে সেটা আমরা সরিয়ে নিচ্ছি, একটা ঘরের মধ্যে আটকে রাখছি বা একটা জায়গায় বসিয়ে রাখছি, এই জিনিসটা করছি, সেটাকে বলে নেগেটিভ রিইনফোর্স, মানে নেগেটিভ পানিশমেন্ট, বা এটাকে টাইম আউট বলে, মানে টাইম আউট ফ্রম রিইনফোর্সমেন্ট। আর পজিটিভ পানিশমেন্ট তোমরা সবাই জানি, ধরে মারতে পারি, আমরা বকতে পারি, অল আর পানিশমেন্টস, হ্যাঁ, which we prefer not to give. Why we don't we prefer not to give? মানে পানিশমেন্ট, মারা ধরা কেন আমরা চাই না? কেন? একটা জিনিস বুঝতে হবে যে যখন আমরা পানিশমেন্ট দিই, দ্যাট ইজ অলসো এ মডেল। বাচ্চারা কিন্তু ছেলে মেয়েদের বাবা মাকে দেখেই মডেল করে। ধরুন আমি আজকে ওকে বকলাম বা মারলাম, করে সে বিহেভিয়ার করাটা বন্ধ করবে আশাতে, সে হয়তো বন্ধ করলো, কিন্তু এটা ও শিখলো যে আমার এই বকা মারা মেরে আমাকে থামানো যায়। সো পিপল ক্যান বি চেঞ্জড বাই বিটিং অর হাউলিং।
সো ওরা যখন একটু বড় হবে তখন কিন্তু ওরাও একই টেকনিক ইউজ করবে আপনাদের ওপর, মানে বাবা মার ওপর আর কি। সেটা মোটেই ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ, তো সেটা একটা মাথায় রাখতে হবে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা পজিটিভ পানিশমেন্টের কথা খুব একটা বলতে চাই না। যদি পজিটিভ পানিশমেন্ট দিতে হয় তাহলে ইট শুড বি নেগেটিভ পানিশমেন্ট, কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়াটা খুব প্রয়োজন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এরপরে আমরা আলোচনার মধ্যে চলে যাব। আমি কি 1 মিনিট একটু মানে মানে ব্রেক নিতে পারি? আমরা একটু আলোচনা করুন, আমি 1 মিনিট একটা ব্রেক নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি একটু আপনি ব্রেকে একটা যান, ব্রেক আমরা নিয়ে আসছি। হ্যাঁ, Yes, 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 1 মিনিটের হ্যাঁ মধ্যে। স্যার। নিশ্চয়ই আপনারা এতক্ষণ ধরে শুনলেন স্যারের আলোচনা। স্যার একটু ব্রেকে আছেন, আবার আমরা প্রশ্ন উত্তর পর্বে এবার ফিরে আসব। আশা করি অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সবগুলো কভার করার, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই তো প্রত্যেকটা অনুষ্ঠান শেষ করার একটা টার্গেট থাকে, সেই জন্যে চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, হয়তো কিছু প্রশ্ন বাদ চলে যাবে, সেটার জন্য একটুখানি আগে থাকতেই আপনাদের জানিয়ে রাখছি। হ্যাঁ স্যার, কোয়েশ্চেনে আসছি। হ্যাঁ বলুন। কোয়েশ্চেনে আসছি, সেটা আমি এক এক করে ওপর থেকেই আসছি, দেখছি। যেটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখছি, অনিন্দ বিশ্বাস কোয়েশ্চেন করেছেন, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এডিএইচডির ক্ষেত্রে মেডিকেশন কি খুব জরুরি? লং টার্ম মেডিকেশনের ক্ষেত্রে কি মেডিসিন ডিপেন্ডেন্সি হয়ে যাবে? না, ব্যাপারটা হচ্ছে যদিও আজকে আমাদের এই টপিকটা মানে এডিএসডির মধ্যে নয়, কিন্তু স্টিল এই এএসডির সঙ্গে এডিএসডি কখনো কখনো একসঙ্গে থাকতেই পারে। হ্যাঁ। এবং আমরা একটা জিনিস বলি যে দেখুন, খুব জরুরি কিনা আবার একটা জিনিসই বলি, এই এডিএইচডির ক্ষেত্রে এবার যদি আপনি আমাকে দুটো লেভেলে জিনিসটা আনসার দেওয়া দেবেন। একটা হচ্ছে এডিএইচডি অ্যাজ সাচ ক্যাটাগরিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা কি খুব জরুরি? আমি বলবো হ্যাঁ, এডিএইচডির ক্ষেত্রে মেডিকেশন ইজ ইন্ডিকেটেড। ADHD is one of the areas in child psychiatry যেখানে medication is indicated and medication is definitely more effective than all other treatment. হ্যাঁ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার ঘটনাটা হচ্ছে যে এডিএসডি ক্ষেত্রে না বলে একটা পার্টিকুলার বাচ্চার ক্ষেত্রে যদি ভাবি, তাহলে আমরা অনেক সময় দেখতে পাই যে এডিএসডির ক্ষেত্রে প্রচুর কোমরবিডিটি থাকে এবং বিভিন্ন গ্রেডেশন থাকে। ডিপেন্ড করছে যে এই একটা বাচ্চার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে এডিএসডি বাচ্চার কিছু মানে মেডিকেশন দিলে কিছু সাইড এফেক্ট তৈরি হয়। সেই সাইড এফেক্ট হলে তখন আমাদের মেডিকেশন সময় বন্ধ করে দিতে হয়, অনেক সময় স্যুট করে না, সেক্ষেত্রে তো মেডিকেশন দেওয়া যাবে না, খুব স্বাভাবিক কথা। কিন্তু যদি মেডিকেশন লাভ হয় তাহলে মেডিকেশনে দিলে এডিএসডি মেডিকেশন ক্যান বি লাইফ চেঞ্জিং ফর আ পার্সন। এটা আমি একদম বলে দিতে পারি, একাধিক বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছি ADHD medication is life changing for them. Now the point is, লং টার্ম মেডিকেশনের ক্ষেত্রে কি মেডিকেশন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়? এটা একটা খুব কঠিন, এটা একটা খুব কনসেপচুয়ালি খুব প্রশ্ন। এটা আমাকে এটা জিনিসটা মানে এটা খুব বোঝার ব্যাপার আছে। জিনিসটা হচ্ছে যে দেখুন, এডিএসডির মেডিকেশন এমন একটা মেডিকেশন যেটা মানে এডিএসডি একটা মেডিকেশন যেটা মিথাইলফেনিডেট বলে, সেটা শিডিউল এক্স ড্রাগ। কেন শিডিউল এক্স ড্রাগ? কারণ তার একটা ডিপেন্ডেন্স পোটেনশিয়াল, ডিপেন্ডেন্স না, তার একটা অ্যাডিকশন পোটেনশিয়াল, ডিপেন্ডেন্স নয় অ্যাডিকশন পোটেনশিয়াল আছে। কিরকম? যে সে যদি একাধিক মানে আমরা অনেকটা করে খেয়ে নিই ড্রাগটা, তাহলে সেটা দিয়ে আমরা একটা কিক পেতে পারি। তো মানে স্টিমুলেটিং ড্রাগ আর কি। কিন্তু আমাদের যখনই এটা শিডিউল এক্স ড্রাগ, সেই জন্যই করা। আমরা যদি মানে অঢেল ড্রাগ নিজের মতো করে খেয়ে যাই এবং এই নিয়ে যদি আমরা খাই নেশা করার জন্য, তাহলে সেটা দিয়ে নেশা হতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই শিডিউল এক্স এত সাবধানতা অবলম্বন করে এত বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, বিকজ তাদের মধ্যে হ্যান্ডলিং করার এটা কম আছে। এই যে ব্যাপারগুলো করা হচ্ছে কেন? বিকজ
এইটা বাচ্চাদের ক্ষেত্রে ইট ক্যান বি লাইফ চেঞ্জিং, এবং এখানে বাচ্চারা তো মানে নিজে নিজে ওষুধটা খাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে অ্যাডিকশনের চান্সটা খুব কম। এবং মানে একটা জিনিস বুঝতে হবে যে প্লেন অ্যাডভাইজের ক্ষেত্রে বা প্লেন মিথাফেনের ক্ষেত্রে যতটা অ্যাডিকশনের চান্স আছে, এসআর প্রিপারেশন বা ওডি প্রিপারেশনের ক্ষেত্রে চান্স কিন্তু খুবই অনেক কম। দ্বিতীয় কথা এবং থার্ড পয়েন্ট হচ্ছে যেটা, লং টার্ম মেডিকেশন খেলে মেডিকেশন ডিপেন্ডেন্সি কিন্তু হবে না। ইট ইজ নট অ্যাবাউট লং টার্ম মেডিকেশন খেলে ডিপেন্ডেন্সি হবে। এই ডিপেন্ডেন্সি হবে তখনই যদি ওষুধটা কিভাবে খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কতটা স্টিমুলেটিং মানে কতটা অ্যামাউন্টে খাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি নিয়মিতভাবে অনেক দিন ধরে খেয়ে যান তাহলে যে ডিপেন্ডেন্সি হবে এমনটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, মানে ইট ইজ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন সাইকিয়াট্রি ওষুধ খেলে যে ডিপেন্ডেন্সি হয়ে যায়। আমি একটা জিনিস বলতে চাই যে দেখুন, সাইকিয়াট্রিক ইজ ডিসঅর্ডার মোস্টলি এক্সেপ্ট বেনজোডায়াজেপিন সুস্থ মানুষ যদি ওষুধটা খেতে শুরু করেন তারা ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন এরকম চান্স নেই। হ্যাঁ, কিন্তু তারা সহ্য করতে না পারেন, সাইড এফেক্ট হতে পারে, কিন্তু মানে ডিপেন্ডেন্স হয়ে পড়বেন ওষুধটা খেয়ে। একটা সুস্থ মানুষ কোনো ওষুধের দরকার নেই, তিনি ওষুধ খেতে শুরু করলেন আর ওষুধ ছাড়তে পারলেন না, এটা কিন্তু হবে না, কোনোদিনই হবে না। কিন্তু কি হবে, কারণ সাইকিয়াট্রি ওষুধের ক্ষেত্রে যে বদনামের কারণ এটা হচ্ছে যে সাইকিয়াট্রি একটা তো মানে টেম্পারমেন্টাল ইস্যু আছে। এটা এরম নয় যে লং টার্ম ওষুধ খেতে হয়, মানে যেমন ডায়াবেটিসের ওষুধ লং টার্ম খেতে হয়, যেমন ডায়াবেটিসের ওষুধ কালকে আপনি ভালো আছেন বলে ওষুধটা ছেড়ে দিলে কিন্তু আবার ডায়াবেটিস হবে। তাতে কি আপনি বলবেন যে ডায়াবেটিসের ওষুধের ওপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন? বা আপনি যদি হাইপার টেনশন ওষুধ খান, কালকে যদি ছেড়ে দেন নর্মাল হাইপার টেনশন, আবার কালকে আপনার পরশুদিন আবার হাইপার টেনশন হবে, স্ট্রোক হবে, তাতে কি আপনি বলবেন যে মানে হাইপার টেনশন ওষুধের উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন? আমরা তো এরকম বলি না। হ্যাঁ, সুতরাং এখানে এটাই কারণ বলি না, কারণ যখন ইট ইজ নট দ্যাট একটা নর্মাল লোক যদি ওষুধ খেতে শুরু করে তাহলে ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে গিয়েও ছাড়তে পারছে না, ব্যাপারটা এরকম হয় না। যেটা হয় এটা হচ্ছে যে ওষুধের প্রয়োজন যেখানে আছে, আমরা যেটা করি যে ওষুধের যেমন কিছু সাইন আছে, মানে মানে সাইন মানে সাইন্স অফ মেডিকেশন স্টার্ট আছে, আমরা যেমন কিছু সিমটম এবং সাইন দেখেই মেডিকেশনটা শুরু করি, ঠিক সেরকম ভাবেই কিছু সাইন বা সিমটম দেখেই মেডিকেশনটা বন্ধ করতে হয়। তো মুশকিলটা হচ্ছে এই সাইকিয়াট্রি ওষুধের এগেনস্ট যে ট্যাবুটা আছে, তার জন্য না আমরা কেউ সেই সাইন্স এন্ড সিমটম অফ স্টপেজ অফ মেডিকেশন পর্যন্ত কেউ আর ওয়েট করি না। আমরা প্রথম সুযোগী ওষুধটা বন্ধ করে দিই, তাতে কেউ কেউ ভালো হয়ে যান, কিন্তু কেউ আর লাগে না, কিন্তু কেউ আবার ফিরে আসেন। এবং বারে বারে ফিরে আসাটা কিন্তু ভালো জিনিস নয়। মানে ধরুন একটা ব্রিজ, সেখানে একটা জায়গায় ভেঙেছে, সেই ব্রিজটা আমরা একটা ঠেকনো দিয়ে রেখেছি, এবার যদি ধরুন এই দেখছেন এত ব্রিজ আমাদের সারানো হচ্ছে, কেন সারানো হচ্ছে? আমাদের তো মনটা যদি একটা ব্রিজ হয়, সেখান দিয়ে প্রতিদিন লোক যাতায়াত করছে, প্রতিদিন গাড়ি যাতায়াত করছে, ভারী ভারী ইমোশন যাতায়াত করছে, সেখানে যদি একবার ব্রিজটা ভেঙে যায়, হ্যাঁ, তাকে তো আর সারানোর কোনো অপশন নেই, সুতরাং তাকে ঠেকনা দিয়েই রাখতে হবে। এবার সেই ঠেকনাটা যদি তুলে নেওয়া যায় তাহলে তো ব্রিজটা একদম ভেঙে পড়বে, এবং যতবার ব্রিজটা ভেঙে পড়বে তত কিন্তু তাকে ঠেকনা দিয়ে সোজা করা আরো কঠিন হয়ে পড়বে। যত বারে বারে সমস্যাটা হবে না শুরু করবে না, তত মাথার সার্কিট গুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে থাকে। এই জন্য আমরা সবসময় বলি যে এই জায়গাটা করুন যে ওষুধটা দুম করে নিজেরা বন্ধ করবেন না। আবার অনেকে যেটা করেন ওষুধগুলো দিনের পর দিন খেয়েই যান আর কি, এরকম আমি দেখেছি যে 7 বছর পরে আমার কাছে এসছে ওষুধটা খেয়েই তো যাচ্ছি আমি। এটাও আবার ঠিক না, মানে একটা ফলো আপ থাকাটা খুব প্রয়োজন। মানে আমার মনে হয় যে মানে ব্যাপারটা এরকম নয় যে এডিএসডির ওষুধ কেন, যে কোনো সাইকিয়াট্রি ওষুধই আপনি ওরম ভাবে দিনের পর দিন খেয়ে গেলে মুশকিল, এটা ফলো আপ করে রাখবেন। আর এডিএসডির ওষুধ তো এই কারণেই বেশি দিন খাওয়া যায় না, সরকার আইন করে দিয়েছে যে মানে ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধটা দেবেই না আপনাকে, এটা একটা ভালো জিনিস। কিন্তু নিশ্চয়ই তার কিছু কারণ তো ডেফিনেটলি আছে। হ্যাঁ, কিন্তু এরম নয় যে এডিএসডি ওষুধ খেলেই ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এরম যদি আপনি ওষুধ প্রচুর খান তখন সমস্যা হতে পারে। মানে ওষুধ যদি লিমিটলেস, মানে যদি ধরুন আমি এতদিন পর্যন্ত আমি বহুদিন ধরে তো সাইকিয়াট্রি দেখছি, এতদিন পর্যন্ত একটি পেশেন্ট আমি দেখেছি, সিঙ্গেল পেশেন্ট, একটাই পেশেন্ট আমি দেখেছি তার একটা মিথাইলফেনিডের অ্যাডিকশন আছে। সে মিথাইলফেনিডের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে ঘুরে বেড়ায় আর মিথাইলফেনিড
মানে জয় করে বেড়ায়, সে কিন্তু অ্যাডাল্ট পেশেন্ট, তার একটা অ্যাডিকশন আছে। কিন্তু এছাড়া আমি এতদিন পর্যন্ত এত পেশেন্ট দেখছি, আমি কাউকে কিন্তু দেখিনি যে মিথাইলফেনিডের অ্যাডিকশন হয়েছে, মানে সেটা একটা আমার মনে হয় মানে একটু ওভার ইয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা, আপনি একটু আগেই স্লাইডের আলোচনায় এটা তুলেছিলেন, কিন্তু তবুও একজন মা জানতে চেয়েছিলেন আমার কাছে যে বাচ্চা যখন কোনো কিছু করতে চাইছে না, রেগে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাও রেগে দুমদুম করে মেরে দিচ্ছে তাকে, তো সেই ক্ষেত্রে সেই ব্যবহারটা মা নিজের রাগকে কি করে কন্ট্রোল করবে সেটা জিজ্ঞেস করছে। বাচ্চা বাচ্চা রাগের কথা খুব একটা বলছে না, বলছে আমি নিজেকে কি করে কন্ট্রোল করবো। তো সেই জায়গাটা আর কি একটু জানতে চাই। আমার মনে হয় যে নিজের দিকে একবার নিজের সঙ্গে একটু বসা উচিত, ভাবা উচিত আমি রাখছি কেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে নিজেকে একটু রিভিউ করা উচিত, নিজের ফর্মুলেশন করা উচিত, মানে আমার খারাপ লাগার জায়গাগুলো কোথায়, হ্যাঁ এইটা মনে হয় একটু ভাবনা চিন্তা করা উচিত। মানে তাহলে আমার মনে হয় নিজের জন্য কিছু টাইম রাখা উচিত। আমি যেটা ভালো লাগে, আমি যেটা করতে চাই, সেই কাজগুলোর মধ্যে একটুখানি আমার ফোকাস, একটা সেকেন্ড সেরকম একটা জিনিস আমাদের করা উচিত। হ্যাঁ, যে সেই জিনিসগুলো করলে আমার মনে হয় যে তাতে মানে মানে প্রত্যেকের নিজের জন্য কিছু মি টাইম রাখা উচিত। আমরা খুব বেশি পরিমাণে ডেডিকেট হয়ে যাই, একটা নিজের জন্য ট্রেন করে দিই নিজেকে, নিজের এনার্জিটা, কারণ এটা লং টার্ম, এটা শর্ট টার্ম গেইন নয় তো, না এটা T20 নয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমিও দেখি স্যার, অনেক সময় আমি এটাও দেখেছি যে বেশ কিছু মানে মায়েরা বাচ্চাদেরকে ট্রাই করছে, ইগনোর করছে ওই বিহেভিয়ার গুলো, এবং আমাকে এসেও বলছে যে স্যার আমি চেষ্টা করি, কিন্তু ওর বাড়ির লোক ও যখন কাঁদে তখন এসে একটা হাতে জিনিস ধরিয়ে দিচ্ছে। তখন আমারও ভিতর থেকে খুব রাগ হচ্ছে যে বাড়ির লোককে আমি বুঝিয়ে পাচ্ছি না, আমি তো বাচ্চার জন্য খুব চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বাড়ির লোক আমাকে খুব এইভাবে সাপোর্ট করছে না। তো এই ফ্যামিলি সাপোর্টটা কতটা ইম্পর্টেন্ট স্যার এই ক্ষেত্রে? অনেক জায়গাতে আমি শুনেছি, এই জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো আমার মনে হয় যে ফ্যামিলির সবার সঙ্গে, আমার মনে হয় যে এই যে এখন অনলাইন কনসালটেশনটা হয়েছে, এটা করে এই একটা বেনিফিট আমার মনে হয়েছে যে আগে এখন দাদু দিদার সঙ্গে আমরা বসতে পারছি ইচ্ছে করে। আমি এরকম বেশ কিছু ফ্যামিলিকে আমরা বলেছি যে দাদুদেরকে নিয়ে আসুন, দাদুদের সমস্যা হচ্ছে। এবার ঠিক কিছুতেই আনেন না, জেনারেলি থাকে রানাঘাটে কি করে বয়স্ক মানুষ আসবেন। হ্যাঁ, তো এই অনলাইন কনসালটেশন হয়ে এই একটা সুবিধা হয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলতে পারছি, তাদেরকে বোঝাতে পারছি, তারা একটু বুঝছেন। মানে দেখুন অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে তারাও চায় না, তারা ওই নাতি নাতনিকে বকাবকি করবে, এটা ওনারাও ভালোবাসেন না। এই সব বাড়িতেই তাই, এটা নতুন কিছু নয় ব্যাপারটা। কিন্তু মানে তাদেরও এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট বকাবকি। হ্যাঁ, মানে দেখুন একটা গাছকে যদি আমি প্রপারলি ট্রিম না করি, হ্যাঁ, তাহলে সেটা বড় হবে না, ছড়িয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, গাছটাকে বড় করার জন্য তাকে প্রপারলি ট্রিম করা উচিত। সেই জায়গাটা একটু ওনাকে বোঝাতে পারলেই আমার মনে হয় জিনিসটা মানে বুঝবেন আর কি। মানে সবার সঙ্গে একবার ফ্যামিলি থেরাপিস্টের বসা উচিত মনে হয় আমার, যে একটু ফ্যামিলির সবার সঙ্গে। আর মানে তার চেয়ে বড় কথা যে একটা দিকে এই যেটা আমি যে একটু আগে ফর্মুলেশনটা বললাম না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ফর দ্য চাইল্ড উইথ অটিজম। আমার মনে হয় যে বেশ কিছু জায়গায় আমরা একটু কখনো কখনো বেশি রুথলেস হয়ে যাই। মানে it may not be always মানে লার্নড। মানে কিছু সময় সুদার্স তো দরকার হয়, কিছু সময় তাকে ডিস্ট্র্যাক্ট করার দরকার হয়, কিছু সময় তার হয়তো মন খারাপ লাগছে, ডিসফোরিক হচ্ছে, সেখানে বাচ্চারা ডিসফোরিক হয়ে যদি হাত পা ছোঁড়ে, তাকে যদি আমি ইগনোর করি, ইটস ওকে, সে বুঝবে যে আমার এটা করাটা ঠিক হচ্ছে না, কিন্তু তার ডিসফোরিয়াটা কিন্তু যাবে না। সেখানে কিন্তু একটা বাবা মার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, মানে বাবা মাকে সঙ্গে কিন্তু মনে করতে শুরু করবে যে তাহলে কি বাবা মা আমাকে ভালোবাসে না, এরকম আমাকে করছে। মানে সেন্স অফ সিকিউরিটি যে বাবা মার কাছ থেকে কোয়ালিটি টাইম লাগে, সো দ্যাটস কোয়ালিটি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট নিয়ে খুব ভাবি, হ্যাঁ, কিন্তু কোয়ালিটি টাইমটা মনে হয় বাবা খুব ইম্পর্টেন্ট, এবং এটা প্রথম কাজ। মানে আমি যদি কোয়ালিটি টাইমটা না দিই, তাহলে দের ইজ নো রোল অফ ডিফারেন্সিয়াল রিইনফোর্সমেন্ট।
মানে আমরা যদি নিজেরাও স্ট্রেস থাকি এবং আমরা যদি সবসময় বাচ্চাকে ক্রিটিসাইজ করে দিই, তাহলে একটা যদি বাচ্চা আমার ওয়ার্মসটা না পায়, যদি সে না বোঝে যে আমাকে বাবা মা সত্যি জেনুইনলি ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার এই ব্যবহারটাকে ভালোবাসছে না, এটা যদি সে এটা বুঝতে পারে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সে মনে করতে শুরু করে যে আমাকেই ভালোবাসে না বাবা মা, আমি খারাপ লোক বলে মনে করি, দেন there is a problem. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার, ভীষণ সুন্দর করে বললেন। আর একটা ছোট্ট প্রশ্ন আমি নিচ্ছি, আমাদের একটি ছোট্ট বাচ্চা আর কি, সে না সেলফ বাইটিং করে এবং বলতেও পারে যে আমি রেগে গেছি, আমি রেগে গেছি, মানে রেগে গেলেই ও সেলফ বাইটিংটা করে। তো সেই সেলফ বাইটিং থেকে মানে অনেক সময় এরকম মাকে এমন সিচুয়েশনে পড়তে হয়, ও হয়তো বাইরে বেরিয়েছে, কিন্তু এমন ভাবে, বেশি বয়স না বাচ্চাটার, কিন্তু এমন ভাবে সেলফ বাইটিং করছে, নিজের হাতে এমন ভাবে বাইট করছে যে তখন কিন্তু আশেপাশে যারা রয়েছে তারাও ঘাবড়ে যাচ্ছে। বেশি বয়স না, কিন্তু মা বুঝতে পারছে না তখন কি করে হ্যান্ডেল করবে বাচ্চাটাকে। এই একটা প্রশ্ন। না, এখানে জানতে হবে যেটা যে সেলফ বাইটিংটা করছে কোথায়, এটা কি একটা ফিক্স জায়গাতে করছে? করছে স্যার, হাতে 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 করছে। করছে। হাতে কি সেটা কোথাও একটা তাকে ব্যান্ডেজ বা কিছু করে দেওয়া যায় যেখানে সেলফ বাইটিং করতে পারবে না? হ্যাঁ, সেরকম হয়, সেরকম যদি কিছু হয় তাহলে সেটা করা যেতে পারে। মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ দেওয়া, ওকে, তাই তো? না, একটা হচ্ছে হ্যাঁ একটা সুদার্স বা অল্টারনেটিভ দেওয়া কিছু একটা, যদি সেটা অল্টারনেটিভ না দিয়ে এরম যদি হয় যে তার মধ্যে এই যে বললাম কম্পোনেন্ট, একটা তো হ্যাঁ। তার রেগে গেছে, রেগে গিয়ে সে যদি অন্য কিছু দেওয়া যায় তাকে, সে কামড়াবে, কিন্তু অন্য কিছু দিলে কামড়ালে প্যারেন্টস এর রিয়াকশন ডেফিনেটলি যেটা ইয়েতে কামড়ালে যে রিয়াকশন তার থেকে আলাদা হবে। হ্যাঁ, তো এটা বোধহয় আটকে গেছে এই ভিডিওটা, তো প্যারেন্টস এর রিয়াকশনটা আলাদা হবে। তো ন্যাচারালি মানে যদি এরম হয় যে প্যারেন্টস এর রিয়াকশনের উপর তার বিহেভিয়ার ডিপেন্ড করে, সেক্ষেত্রে সে হাতেই কামড়াতে চাইবে। সেই অনুসারে হাতে কামড়াতে না দেওয়া একটা ভালো রাস্তা। হাতে কামড়াতে না দেওয়া একটা কারণে যেতে পারে যে ওটাকে একটা মানে আটকে দেওয়া যেতে পারে যাতে সে কামড়াতে না পারে, সেটা করা যেতে পারে যে কামড়ে যাতে অ্যাটলিস্ট সেই সেন্সেশনটা না পায়। সেটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কিছু কিছু প্রশ্ন ছিল যে অন্যদেরকে হিট করা, নিজেদেরকে হিট করা, আমার মনে হয় স্যার এই জায়গাগুলোকে কভার করে গেছেন। এবং স্যারের ইন্টারনেটটা একটু, হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলছি যে অনেকেই এই প্রশ্ন করেছে, একটা জেনারেল আর কি আলোচনার মধ্যে আর কি আসছি, সেটা যে অনেকেই থাকে যে সেলফ ফিটিং, এটা তো একটা পার্ট গেলই, অন্যদেরকে আঘাত করা, মানে আশেপাশে যারা রয়েছেন, এটা আপনি একটু আগে বললেন, কিন্তু সেটার থেকে হ্যাঁ ওই জায়গাটায় দাঁড়িয়ে ওই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করাটা হ্যাঁ খুব অসুবিধা। বাচ্চার বয়স করছে কত বয়স, হ্যাঁ ডিপেন্ড করছে কত বয়স। যদি ছোট বাচ্চা হয় তাহলে হাতটা ব্লক করে রেখে, যেটা আমরা ব্লকিং বলি আর কি, যে হাতটা পাটা দুটো ব্লক করে রেখে আটকে দেওয়া, হ্যাঁ পিছন মুড়ে রেখে ব্লক করাটা, সেটা তো নর্মাল একটা টেকনিক, সেটা আমরা করতেই পারি। যদি বড় হয় বাচ্চাটা তাহলে অনেক সময় মানে ওইভাবে ব্লক করা যায় না, সেক্ষেত্রে যদি একেবারে না পারা যায় সেক্ষেত্রে আমরা এক্সট্রা ফ্যামিলিয়াল হেল্প নিতে বলি। এক্সট্রা ফ্যামিলিয়াল হেল্প অনেক সময় নিতে হয়, আমি এরকম অনেক সময় বলেছি যে খুব 15 বছরের বাচ্চা রাস্তায় মারধর করছে, মানে ম্যানেজ করা যাচ্ছে না, সেখানে বলি এক্সট্রা ফ্যামিলিয়াল হেল্প নিন, দরকার হলে একজনকে হায়ার করে রাখুন, তাহলে মানে ইফ ইট ইজ এ লার্ন বিহেভিয়ার, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা বেনিফিট পাবে, যে অ্যাটলিস্ট মানে এইটা মানে বাবা মাকে মেরে যে বেনিফিটটা জিনিসটা নিয়ে নেওয়ার প্রবণতাটা থাকবে, সেটা আর থাকবে না, তখন আমরা ব্লক করতে পারবো বা আটকাতে পারবো, এই ব্যাপারটা থাকবে। তো সেই জিনিসটা একটা মানে একজন থার্ড মানে এক্সট্রা ফ্যামিলিয়াল লোক হায়ার করা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমি ভাবলাম এখানে এখানেই করি। স্যার, আমার একটা বাচ্চা আমি দেখছি, সে বাচ্চাটার বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে যে কন্টিনিউয়াস হাত দিয়ে কানকে এরকম ভাবে ঘুষি মেরে যাচ্ছে প্রচন্ড, মানে সে বসে আছে যখন কন্টিনিউয়াস কানেই ঘুষি মারছে, এবং বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে। তো আউটার ইয়ার ক্যানেলটা ওর পুরো প্রায় ড্যামেজ মতো হয়ে গেছে, কালচিটে হয়ে গেছে। তো ওকে কোনো রকমে বেঁধে দেওয়া হয়েছিল, তারপরে আবার হেলমেট নেওয়া হয়েছিল, হেলমেট দিয়ে গার্ড দেওয়া হয়েছে,
তো হেলমেট মেরেছে, হেলমেটে 2-3 বার ভেঙেও গেছে হেলমেট। ও যখন মিউজিক করছে বা গান করছে তখনও এখানে হিটিং করে যাচ্ছে। এবার যখন ও স্ট্রেসড আউট হচ্ছে তখনও হিটিং করছে, মানে হিটিং মানে কনস্ট্যান্টলি ওই হিটিং করে যাচ্ছে। তো এইটার জন্য আমি অকুপেশন থেরাপিরও হেল্প নিয়েছি অ্যান্ড বিহেভিয়ার চলছে, বাট এইখান থেকে আমি মানে কোনো মানে সেইভাবে ওই হিটিংটাকে বন্ধ করতে পারছি না। আর এটা একটা খুব সেলফ ইনজুরির জায়গা হয়ে যাচ্ছে, যেহেতু কানে বারবার করে ব্যাপারটা মারছে। এবার হেলমেট সারাক্ষণ পরে থাকলে হেলমেট অনেক সময় ভেঙে যাচ্ছে, হেলমেটের উপরেও চাপ পড়ছে আর খুব জোরে জোরে মারছে। তো হ্যাঁ, কি না ধরনের ম্যানেজমেন্ট এটা সেক্ষেত্রে কি হতে পারে স্যার? না সেক্ষেত্রে ওষুধ দেওয়া যেতে পারে। এরম এরম ভীষণ অ্যাগ্রেসিভ হলে তো ওষুধ দেওয়া যেতে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমার ভিডিওটা বোধহয় পজ করে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা পজ করে গেছে, দেখছি তো আমি। আচ্ছা, তো বেসিক্যালি দেখুন এক্ষেত্রে ওষুধ দেওয়া যেতে পারে, এক্ষেত্রে রেসপিরডন বা এই ধরনের কিছু ওষুধ তো দেওয়া যেতেই পারে। হ্যাঁ, আমার মনে হয় দ্যাট ইজ এ গুড থিং। দিলে বোধহয় সুবিধা হবে হুম। কিছুটা। তো রেসপিরডন ওষুধ বা বোধহয় স্যার খাচ্ছে একটা, ওষুধ বোধহয় একটা খাচ্ছে, সিজোডন খায়। বেশ কিছুদিন ধরে খায় সিজোডন 0.5 করে খায়। মানে এই 1 ইয়ার ধরনের ধরে মানে খাচ্ছে, বাট ও রেজিস্ট করতে পারছে না কোনো রকমে। তো আমি এদের হ্যাঁ, অকুপেশন থেরাপি কে অ্যানালাইসিস করেছিল, এটা মোর অফ লেস সেন্সরি ইস্যু। তো আমি বুঝতে পারি না অনেক সময় যে এই সেন্সরি ইস্যুর থেকে এই বিহেভিয়ারাল ইস্যুটাকে আলাদা কি কোনোভাবে ডিফারেন্সিয়েট করলে বোঝা যায় যে কোনটা সেন্সরি ইস্যু বা কোনটা বিহেভিয়ারাল ইস্যু এই ধরনের? না মানে ব্যাপারটা কি হয় যে না এইভাবে কোনো নেই, এই যে বললাম বিভিন্ন কম্পোনেন্ট ব্যাপার থাকে তো কিছুটা সেন্সরি। এই যে বললাম একটা যে কোনো বিহেভিয়ারের ডিফারেন্ট কম্পোনেন্টস থাকে, এই একটা সেন্সরি ডেফিনেটলি কম্পোনেন্ট থাকতেই পারে, তার সঙ্গে একটা জেনারেলি বিহেভিয়ারাল কম্পোনেন্টও থেকে থাকে এইগুলো। হ্যাঁ, তো এখন না এইভাবে যে খুব কোনো সহজ উপায়ে ব্যাপারটা ডিলিনিয়েট করা যায় এমনটা নয়। আমাদের দেখতে হবে যে যদি বিহেভিয়ারাল হয়, এই যে এবিসি, প্রথম হুম, কথা হচ্ছে এবিসি। প্রথমে এবিসি দেখুন হুম, কোনো অ্যান্টিসিডেন্ট কিছু বিহেভিয়ার আছে কিনা, কোনো ফিক্সড অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কিছু আছে কিনা। তারপরে কনসিকুয়েন্স কিছু ফিক্সিটি আছে কিনা, যেটা এটাকে পারপিচুয়েট করছে, এটা দেখতে হবে। থার্ড হচ্ছে যে কোনো একটা প্রেসিপিটেটিং ইভেন্ট, মানে প্রেসিপিটেটিং ইভেন্ট খুব ইম্পর্টেন্ট ইস্যু, মানে কেন কোন কনটেক্সটে হচ্ছে এইটা যদি আমরা বুঝতে পারি, এবিসি অ্যানালিসিস করাটাই একমাত্র রাস্তা এটার দেখার আর কি। কোনো সহজ ইয়ে নেই, এবিসি অ্যানালিসিস করে দেখা যেতে পারে যে এটা কি হচ্ছে। এছাড়া দেখা যেতে পারে যে অন্যান্য সেন্সরি ইস্যুস গুলো ওর মধ্যে আছে কিনা, মানে শুধুমাত্র সেন্সরি ইস্যুদের জন্য মানে করতেই পারে, কিন্তু মানে ওয়াই দ্যাট হেড হেড ইজ বিং, আমাকে এই বললাম না একটা বাচ্চাকে দেখাটা খুব ইম্পর্টেন্ট, মানে হুম। ব্যাপারটা এই এই যে হ্যাঁ, কম্পোনেন্টটা, হ্যাঁ, হ্যাঁ। এটা কন্টেস্ট করাটা ইম্পর্টেন্ট। মানে আমাকে বুঝতে, আমি এটাকে দেখতে হবে যে আমার আমি একটা বাচ্চা রিসেন্টলি দেখেছি, দেখি আর কি, সে তো ভয়াবহ হুম, ছিল এই হিটিং এর ব্যাপারটা আর কি। হ্যাঁ, তাকে তো মানে পৃথিবীর সমস্ত রকম ওষুধ দিয়ে এখন এখন আস্তে আস্তে ওষুধটা কমিয়ে আনতে পেরেছি আমরা। সে এমন চোখে মারতো, চোখে মারতে মারতে সে পুরো চোখটা ড্যামেজ করে ফেলেছিল, মানে ইয়ে হয়ে গেছিল আর কি, মানে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছিল। রেটিনাল ডিটাচমেন্ট অপারেশন করা যাচ্ছিল না, এত অবস্থা, তারা ভয় পাচ্ছিল মানে চোখে এত মারছে বলে। তারপরে এখন মানে তাকে তো অনেক ওষুধ দেওয়া হচ্ছে, এডিএসডির জন্য কিছু দেওয়া হচ্ছে, মুড ডিসঅর্ডারের জন্য কিছু দেওয়া হচ্ছে। আমার মনে হয় এক্ষেত্রে এডিএসডির জন্য এই এই যে সমস্যা ডিসফোরিক ব্যাপার, ডিসফোরিয়া থেকে অনেক সময় এটা হয়, এই হিটিং ব্যাপারটা। হ্যাঁ, এটাতে মুড ডিসঅর্ডারের নিয়ে ট্রিটমেন্ট করতে পারলে খুব ভালো হবে। সবসময় যে স্টিরিওটাইপিক বিহেভিয়ারের জন্যই হবে ব্যাপারটা এমন নাও হতে পারে। মানে সাইকোপ্যাথোলজির যে জায়গাটা, যে আমরা বলছি না একটা বিহেভিয়ারের মধ্যে মাল্টিপল কম্পোনেন্টস হতে পারে, এটা হতেই পারে যে ওর মধ্যে একটা মুড ডিসঅর্ডারের কম্পোনেন্ট আছে, যেটা ওর, যেমন এই বাচ্চাদের ক্ষেত্রে তো আমাদের লিথিয়াম ফিথিয়াম দিয়ে অজস্র লাভ হচ্ছে, লিথিয়াম দিয়ে খুব ইয়ে আচ্ছা, আচ্ছা। অনেক, মানে ডিপেন্ড করে, হুম, মানে এখন বাচ্চারা অনেক শান্ত আছে, কিন্তু তার জন্য মানে তো একটা ফেজ অফ ইয়ে বেশ খারাপ সময় গেছে আর কি বাচ্চারা। হ্যাঁ, তো হুম, মানে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বা এইগুলো ওষুধের এই জায়গাটা ওষুধের রোল আছে, মানে আমরা অনেক সময় বলি যে হুম, মানে কিন্তু ওষুধের রোল থাকে না, অনেক সময় আমার মনে হয় যথেষ্ট ভালো রোল আছে এবং লাভ হয়। হুম, ডেফিনেটলি বাবা মার একটা রিল্যাক্সেশনের যে জায়গাটা থাকে সেটা হয়। হুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। আকাঙ্ক্ষা ব্যানার্জি
স্যার আমার ছেলে 7 ইয়ার্স, এভরি 2 মান্থস ওর মেল্টডাউন শুরু হয় এবং কন্টিনিউ হয়ে 7 ডেজ চলে মেল্টডাউনটা। কঠিন কথা। আর হ্যাঁ, হ্যাঁ। হ্যালো এটা হ্যাঁ, স্যার, আর ওর এটা ওষুধ হ্যাঁ, বুঝেছি, ওষুধ বুঝেছি। লিখেছে, এই দুটো ডিপ্রেশন। ওষুধ খায় আমার ছেলে। কি এটা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, হুম। এটা তো এইভাবে বলা খুব মুশকিল, মানে ডায়াগনোসিস করা মুশকিল আর কিভাবে, কিন্তু হ্যাঁ মুড ডিসঅর্ডার হতেই পারে। মুড ডিসঅর্ডার উনি যেভাবে বলছেন এপিসোডিকসিটি আছে, একটা ডিউরেশন ফিক্সিটি আছে, মুড ডিসঅর্ডারের চান্স তো একটা ডেফিনেটলি আছে। হ্যাঁ, there is no doubt there is a mood disorder chance আছে, no doubt about that. আর আমরা একটা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। স্বচ্ছতা মণ্ডল, আমার 8 বছরের ছেলে বাইরের লোকের সামনে অদ্ভুত ব্যবহার করে, যেটা কারোর সাথে একা থাকলে করে না। ও এটা বুঝে করে আর বাড়ি এসে আমাকে বলে এটা ঠিক করেনি, কিন্তু বাইরে গেলে আবার করে। কি করব? না ঠিকই তো, মানে ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে, দেখুন, কম্পোনেন্ট অফ লার্নড বিহেভিয়ার। ও মোস্ট লাইকলি কন্টেক্সচুয়াল যে কোনো বিহেভিয়ার যেটা আছে, সেটা আমরা ভাবতে পারি দিস ইজ এ লার্নড অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, মানে প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার আর কি, যেটাকে আমরা বললাম যে সেটাও দেখছে যে অ্যাটেনশনটা সিক করার জন্য করছে। তো সেটার জন্য মোস্ট লাইকলি করছে এটা, যেটা আমার ধারণা যে এটা ওই কারণেই হচ্ছে। এত খারাপ হচ্ছে কেন আজকে স্ট্রিমিংটা? হ্যাঁ, বলুন। কমলিকা ঘোষ। প্রশ্ন আছে। আপনার আওয়াজ কিন্তু ভয়েস ক্র্যাক করছে না, ওটা কিন্তু ঠিক আছে। কন্টিনিউয়াসলি আসছে। ভিডিওটা একটু মাঝে মধ্যে আটকে যাচ্ছে। ওকে। কমলিকা ঘোষের কোয়েশ্চেন, ভেরি ওয়েল এক্সপ্লেনেশন। আমার ছেলে একটু আমি জানিনি, তারপরে তোমার সমস্যায় আসছি। আমার ছেলের একটু আউট অফ দ্য বক্স কোনো কাজ হলেই খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, আরো সবকিছু খুব পারফেক্ট পছন্দ করে। ও একটা হ্যান্ডরাইটিংও যদি সামান্য ভুল হয়ে যায়, আম, ওটা রেকটিফাই করে, সামটাইম অ্যাট দ্য টাইম ভীষণ রিয়াক্ট করে, অনেক সময় পুরো লেখাটা নষ্ট করে দেয়। প্যাটার্নের বাইরে কিছু অ্যাকসেপ্ট করতে খুব প্রবলেম হয়, তখন আমি ওকে কন্ট্রোল করতে পারি না। প্লিজ স্যার গাইড মি হোয়াট টু ডু। মুশকিল এটা এনে আসলে আমরা আশা করছি যে বাচ্চাগুলো সবই চাইল্ড উইথ অটিজম। তো ও খুবই অটিজমের মানে মাইল্ড, আর ওর আমি স্যার এখানে বয়সটা। আমি এই ওর হিস্ট্রিটা একটু বলে দিচ্ছি, কেননা ও আমার স্টুডেন্ট ছিল। ও রিসেন্টলি ডায়াগনোসিস করেছে, সিএআরএস টা করেছে। ও মিনিমাল, মানে মিনিমাল জাস্ট স্পেকট্রামে আসছে, পুরো মাইল্ডেও আসেনি। এবং ও আমার কাছে ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়েছে এবং খুব সুন্দর, খুব তাড়াতাড়ি খুব ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করে গেছে এবং খুব সুন্দর বাচ্চাটি গানও করে। আমাদের দেখবেন ওই পোস্টিং এ বা খুব সুন্দর, মানে এক একটা নজরুল গীতি গাইছে, তারপরে রবীন্দ্রসঙ্গীত গাইছে, সেগুলো মানে মানে অসাধারণ গায় বাচ্চাটা। আর এত সুন্দর ওর মনে রাখার ক্যাপাবিলিটি রয়েছে, যে আপনি ধরুন কোনো ওয়ার্ডস বললেন, সেটা মেমোরিতে খুব সুন্দর করে মনে রেখে দেয়। কিছু সিমটমস রয়েছে, কিন্তু ডমিনেন্টলি ওই অটিজম গ্রুপের ভিতরে আসেনি। আমরা কার্স টেস্টটা করেছিলাম, কিন্তু ওই কিছু কিছু এই যেটা উনি বললেন, এই বিহেভিয়ার সমস্যাগুলো রয়ে গেছে আর কি। না, ঠিকই, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা একটা অবসেশনের কম্পোনেন্ট থাকতে পারে, মানে এই আচ্ছা, বললাম না যে স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যারের ভিডিওটাও পজ হয়েছে মনে হচ্ছে একটু। আহ, দাঁড়ান। রিজয়নিং করতে পারবে তো? হ্যাঁ বাহ, স্যার, আমার মনে হচ্ছে স্যারকে রিমুভ করে আরেকবার রিজয়েন করতে বললে ভালো হয় এই লিঙ্কটাতে, তাহলে হুম স্যার। হুম হুম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি স্যারকে বলছি। এই তো এসে গেছেন মনে হয়, আসছে না। আমি করি।
একটু স্যার আপনি একটু রিজয়েন করতে বলতে হবে স্যারকে আরেকবার। হ্যাঁ একটুখানি আমাদের সমস্যা হচ্ছে স্যার, আবার রিজয়েন করছেন, আমরা আবার স্ট্রিম করব। আপনারা সঙ্গে থাকুন প্রশ্নের উত্তরগুলো দেবার। হ্যাঁ স্যার রিজয়েন করছেন, হয়তো কিছুক্ষণ সময় লাগবে, তাই আপনাদের কাছ থেকে কিছুক্ষণ সময় আমরা চেয়ে নিচ্ছি। আশা করছি স্যার আবার খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন করবেন। ধন্যবাদ আপনাদের। স্যার রিজয়নিং করছে, স্যারের একটু মোবাইল ডাটায় প্রবলেম হয়েছে, স্যারের একটু মোবাইল ব্রডব্যান্ডে প্রবলেম হয়েছে, তো ডাটা কানেকশন দিয়ে রিজয়নিং করছেন জাস্ট 5 মিনিটের ভিতরে। ফাইভ মিনিটস স্যার। হুম, আমরা এই প্রশ্নটায় ছিলাম, সেই প্রশ্নটাই রাখছি সামনে। ওই আহিরের Next প্রশ্ন, গুলোতে আহিরের। যেতে পারবো। হ্যাঁ আহিরের প্রশ্ন। আমরা একটুখানি ব্রেক নিয়ে নিই, স্যার জয়েন করুক। স্যার
দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকে আরো কিছু সময় আমরা চেয়ে নিচ্ছি। ডাক্তারবাবু, ব্রডব্যান্ড কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। উনি চেষ্টা করছেন আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি জয়েন করার। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো। শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে বাচ্চাটার কথা স্যার বললেন, আপনি ওটা নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ, ওই বেসিক্যালি আমার মনে হয় যদি খুব মাইল্ড সমস্যা হয় না, সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো খুবই মানে ইয়ে থাকে। ধরুন একটা অটিজম চাইল্ড উইথ অটিজমের যদি আপনাদের একটা মানে স্টিরিওটিপিক বিহেভিয়ারের মধ্যে এটা পড়ে অনেক সময়, যে রিজিড থিঙ্কিং, এটা থেকে বেরোতে না পারা, এই জিনিসগুলো কিন্তু যদি আমার সোশ্যাল কমিউনিকেশন স্কিলটা নর্মাল থাকে, তুলনামূলকভাবে খারাপ নয় অতটা। হ্যাঁ, সোশ্যাল স্কিল হয়তো পুয়ার, কিন্তু সোশ্যাল ডেফিসিট নেই, মানে সোশ্যাল কমিউনিকেশনের যে জায়গাটা হয়তো ডেফিসিট নেই, সেই জায়গাটা কিন্তু আমরা তাকে কিন্তু অবসেশন ভাবতেই পারি তাকে, এবং অবসেশনের ওষুধ দিলে আমার সময় লাভ হয়। মানে মানে ইটস আ ওয়ার্ড গিভিং যদি এরকম নিয়ে হয়। আমি মানে না দেখে কখনো এরকম দুম করে বলা উচিত না এরকম জায়গা থেকে, কিন্তু ইট কুড বি লাইক দ্যাট অলসো, মানে ইট কুড বি লাইক দ্যাট, এর নাও হতে পারে, অনেক কিছু অন্য হতে পারে, একটা অবসেসিভ রিজিডিটি হতে পারে, মানে প্যাটার্ন, মানে তবে এই জিনিসটাকে আমরা মানে যদি অটিজমের মধ্যে না পড়ে এই রিজিড থিঙ্কিং ব্যাপারটাকে, তাহলে আমরা রেস্ট্রিক্টেড রেপার্টরি অফ বিহেভিয়ার বলতে পারি, আরআরবি বলতে পারি, কিন্তু সেই জিনিসটাকে আমরা যদি অনেক সময় মানে ওই নাম্বার আছে না, নাম্বার গুলো থেকে হাত দিয়ে নাম্বার গুলো কাউন্ট করতে থাকে, 1 2 নাম্বারে নাম্বারস থাকে না, এ বি সি ডি, লেটার্স নাম্বার। তো যদি কোনো লেটার্স এবং নাম্বার দেখে, সেইটাকে কন্টিনিউয়াস, এবং ওইটাও রিইনফোর্সার হিসাবে খুব ইউজ করে, যে আমি তো একটা এ লিখে দেবো, তুই তাহলে একটা হালকা ফিচার্স থাকবে, হালকা ফিচার্স ডেফিনেটলি আছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা ইয়ে আছে, মানে মানে আমাদের রিজিড কম্পোনেন্ট আছে, কিন্তু এই যে এটাকে আমরা জানি না, মানে এই জিনিসগুলোকে অবসেশন বলে বলা নাও যেতে পারে, কিন্তু আমরা এই জিনিসগুলোকে না মানে অবসেসিভ ট্রেটস বলে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি, এই বলো না বিহেভিয়ার ইকুইভ্যালেন্ট। আমরা যখন অবসেশন বলছি, তো অবসেশনের যে ক্রাইটেরিয়াগুলো আমরা সেট করেছি, দ্যাট ইজ মোর টু অ্যাডাল্টস। তো চাইল্ডহুড অবসেশনের রুলগুলো একটু আলাদা হয়। সেখানে ধরুন ইনসাইটটা অতটা ডিস্টার্ব হয় না, ইনসাইটটা থাকে না, তারা মনে করে যেটা করছে যেটা ঠিক করছে, যেটা অ্যাডাল্ট অবসেশনের একটা বেদ জায়গা, যে ইনসাইটটা থাকে যে আমি ঠিক করছি না,
সেটা চাইল্ডের ক্ষেত্রে অনেক সময় থাকে না। দিস ডেভেলপমেন্টালি মানে ডেভেলপমেন্টাল চেঞ্জ আর কি। অবসেশনের যেটা বললাম না, বিহেভিয়ারাল ইকুইভ্যালেন্সের যে জায়গা আছে, অবসেশনের যখন আমরা মানে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চাইল্ড, তার যখন আমরা অবসেশন নিয়ে ভাবছি, তখন আমরা তার বিহেভিয়ারাল ইকুইভ্যালেন্সের মধ্যে ওই যে সিমটমগুলো বললেন এগুলো থাকতে পারে। সেটা অবশ্য আমাকে ফার্দার দেখতে হবে, জিনিসগুলো দেখা ব্যাপার আছে, এভাবে তো আর ডায়াগনোজ করা যায় না, কিন্তু স্টিল মানে ইট কুড বি এ পসিবিলিটি। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, সবকিছু না দেখে বলা হয়তো সম্ভব হয়ে ওঠে না, তবু আপনি যেটুকু Could be a বললেন possibility. আশা করি ম্যাডামের হ্যাঁ একটু হলেও সাহায্য হবে। আরেকটা আছে কোয়েশ্চেন স্যার, রাখি দেব জিজ্ঞেস করেছেন, আমার ছেলে 12 ইয়ার্স, এমআর উইথ এডিএইচডি, লজ্জাটা খুব কম, কিভাবে শেখা? মানে লজ্জা কম বলে কি করছে আমাকে সেটা বুঝতে হবে। প্রথম কথা, এই লজ্জা তো শেখানো যাবে না। আমাদের যেটা শেখাতে হবে সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। মানে আমাদের এমন কিছু যদি করে যেটাতে আমাদের লজ্জা হচ্ছে, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে, সেই মোস্টলি যেটা করে সেটা হচ্ছে যে এই বয়সের ছেলে যেটা মোস্টলি কমনলি আমরা দেখেছি, সে প্যান্ট ট্যান্ট পরে না পরে বেরিয়ে আসে, এই সমস্যাগুলো থাকে। বিশেষ করে এমআর এডিএসডি হলে এই সমস্যাটা খুবই থাকে। তো সেক্ষেত্রে তাকে তার ডিপেন্ডিং অন তার ডেভেলপমেন্টাল লেভেল, তাকে এটা বোঝাতে হবে যে মানে মানে এটা একটা কি বলবো, মানে বাউন্ডারিজ গুলো বোঝাতে হবে যে কিছু জিনিস আমরা একটা বাউন্ডারির মধ্যে করি। ধরুন কিছু জিনিস ঘরের মধ্যে করি, কিছু জিনিস আমরা সবাইকে বলতে পারি না। আবার কিছু জিনিস তোমার শুধু বাথরুমে করা যায়, কিছু জিনিস শুধু ঘরের মধ্যে করা যায়, কিছু জিনিস বাইরেও করতে পারো। তো কিছু সময় কিছু ড্রেস কোড আছে বাইরের, কিছু ড্রেস কোড আছে ঘরের। এবার ডিপেন্ড করছে ও কি করছে, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে এই বিহেভিয়ারাল যখন আমরা ভাবছি না, তখন জেনেরিক আনসার দেওয়াটা একটু মুশকিল। মানে রাদার আমি বরং এটা বলবো যে এই এবিসি বিহেভিয়ারটা আপনার অ্যানালিসিস করুন। এবিসি বিহেভিয়ার অ্যানালিসিস করে এইটা বোঝাতে চেষ্টা করুন যে ও কতটা নিতে পারবে। হ্যাঁ, এবার নিতে পারার উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি যে সে বুঝছে যে মানে সে একটা মানে একটা জায়গায় থাকলে সুবিধা, একটা জায়গায় না থাকলে সুবিধা। মানে ধরুন সে বাইরে, সে দেখা যাচ্ছে যে সে বাইরে মাস্টারবেট করছে। যদি মাস্টারবেট করে বাইরে, তখন আমরা তাকে সেটা বলতে পারি যে দেখো তুমি ঘরের মধ্যে তুমি বাথরুমে করো, ইটস ওকে টু ডু মাস্টারবেশন, বাট ইউ ডু ইট ইন এ সেক্লুডেড প্লেস। বা ধরুন সে বেরিয়ে আসছে, তখন আমরা তাকে বলতে পারি যে তুমি, তখন তাকে আমরা রিইনফোর্সমেন্টও দিতে পারি যে তুমি যদি এই ড্রেসগুলো করো, তাহলে তো এই কাজগুলো করে এইভাবে বেরো বাইরে, তো তোমাকে একটা রিইনফোর্সমেন্ট দেওয়া হবে। কিন্তু তার বাচ্চার যদি খুবই কম আইকিউ হয়, ডিপেন্ডিং অন দ্য what level of communication he understand, the developmentally appropriate level of communication, এটা ইম্পর্টেন্ট। যে সে কোন লেভেলে আছে তার কমিউনিকেশনটা, সেটা বুঝে তাকে সে অনুযায়ী বলতে হবে যে তুমি আইদার তাকে বলতে পারো তুমি যদি এই কাজগুলো করো তোমাকে একটা চকলেট দেওয়া হবে, বা এই কাজগুলো করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তাকে লজ্জা শেখানোটা মুশকিল। রাদার তাকে এইভাবে শেখানো হতে পারে যে সে এমন কাজ করবে যাতে আমাদের লজ্জা হয়, এই কাজগুলো যাতে না করে সেই অ্যাভয়েডটা করতে পারে। মানে উই ক্যানট টার্গেট ইমোশন, মানে লজ্জা তো একটা ইমোশন, সেটা শেখানোটা একটু ডিফিকাল্ট। রাদার বিহেভিয়ারটা শেখানোটা খুব ইজি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওর মা অবশ্য লিখেছে যে প্যান্ট একটা হচ্ছে গিয়ে, হ্যাঁ যেটা স্যার বলে দিলেন, আশা করি রাখি দে ম্যাডাম আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। প্রশ্ন আমার কাছে এসছে স্যার, বলছি সেই প্রশ্নটা। সেটা হচ্ছে গিয়ে 4 ইয়ার্স এর একটা বাচ্চা যে বাড়ি থেকে এখন একদম বেরোতে চাইছে না এই লকডাউন পিরিয়ডে। আগে হয়তো এই জিনিসটা ছিল না, নতুন এই বিহেভিয়ারটা ইন্ট্রোডিউস হয়েছে, সেদিন হয়তো ইমিউনাইজেশন ডেট ছিল বাচ্চাটার ভ্যাকসিন দেওয়ার, যে বেরোতে চাইছিল না, কান্নাকাটি করছিল খুব। তো সেই জায়গায় একটা 4 ইয়ার্স বাচ্চা, একটা মেয়ে। না, এই বাচ্চাটার এই যে বললাম টেম্পারামেন্ট, এই সময়টা টেম্পারামেন্টাল এজ, টেম্পারামেন্টটা কেমন সেটা একটু বোঝার দরকার আছে। বাচ্চারা কি একটু শাই, এমনিতেই বেরোতে কম চায়, যে ও এখন অভ্যেস হয়ে গেছে বলে বেরোতে চাইছে না, না এই যে বললাম। হ্যাঁ,
ওটাই এবিসিটা হ্যাঁ আপনি বলছেন এবিসিটা জানা দরকার যে বাচ্চাটা কিরকম, মানে কেন বেরোতে চাইছে না, কেন বেরোতে চাইছে না, এই আনসারটা খোঁজাটা খুব ইম্পর্টেন্ট। বেরোতে না চাওয়ার লাখ লাখ কারণ হতে পারে। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি যে একটা বিহেভিয়ারের লাখ লাখ কারণ হতে পারে। এই ফর্মুলেশন অফ দ্য বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাটা কেন বেরোতে চাইছে এইটা বোঝাতে চেষ্টা করা উচিত। তার জন্য বিভিন্ন কিছু ভাবে তার বিহেভিয়ারটাকে দেখা যেতে পারে, যেটাকে বিহেভিয়ার এক্সপেরিমেন্ট বলি আমরা, করে আমাদের বুঝতে চেষ্টা করতে হবে বিহেভিয়ারটা। প্রথম হচ্ছে এবিসিটা করা হোক, যে একদিনই কি হচ্ছে নাকি রেগুলারই হচ্ছে, ডিফারেন্ট সিচুয়েশনে হচ্ছে কিনা, এখন ইমিউনাইজেশনের জন্য বেরোতে চাইছে না, নাকি সে ইমিউনাইজেশনটার ভয়ে, কারণ সাধারণ বাচ্চা এনটি বাচ্চাদেরও হয়, বা আমাদের বাচ্চাদের একটা রুটিন হয়ে যায় খুব সহজে, নাকি সে স্ট্রাকচারের বাইরে বেরোতে চায় না, সে অনেকদিন ধরে বাড়িতে থেকে বাড়িতে থাকাটা তার হ্যাবিট হয়ে গেছে, কোনটা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আশা করি উত্তর পাওয়া গেল। আর একটা প্রশ্ন এসছে, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, my son 8 year 10 month old, not able to make friends but eagerly wants for it. তো খুব বন্ধু বানাতে চাইছে, কিন্তু এর ডায়াগনোসিস কি অটিজম আছে? সেটাতে কিছু লেখেননি আপনি। প্রিয়াঙ্কা চ্যাটার্জি ম্যাডাম, আপনি আপনার বাচ্চার বয়স লিখেছেন, ডায়াগনোসটা লিখে পাঠান, খুব সুবিধা হয় তাহলে। অনেক সময় সেটা যাই হোক না কেন, মানে যেটা ব্যাপারটা হচ্ছে যে এর একটা সোশ্যাল স্কিল ডেফিসিট আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এর একটা সোশ্যাল স্কিল ডেফিসিট আছে। একে তো সোশ্যাল স্কিল ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, যেটা আমার মনে হয় একজন বিহেভিয়ার কাছে দাঁড়িয়ে বিভিন্ন, আমার মনে হয় প্রথমে ছোট ছোট গ্রুপে তাকে মেশানোর চেষ্টা করা উচিত, ছোট ছোট অ্যাক্টিভিটির মধ্যে, যেখানে বাচ্চাগুলো সবাই ইন্টারঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ, ছোট ছোট অ্যাক্টিভিটি যে যেখানে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেরকম জায়গাতে মেশালে আমার মনে হয় বাচ্চাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে, মানে ওই প্রথমেই অনেক লোকের মাঝখানে মেশালে হয়তো সে অত ভালো অ্যাকশন করতে পারবে না, কিন্তু যদি আমি অল্প ছোট কয়েকজন গ্রুপের মধ্যে বন্ধুদের মধ্যে মেশাতে শুরু করি প্রথমে, এবং সেখানে যদি গাইড করে দিই যে এই লোকটাকে এইভাবে কাজ করতে হবে, এইভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে, হ্যাঁ, আগে থেকে বলে দেওয়া। ওদের মাইল্ড অটিজম আছে বলছেন, তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসকে কিভাবে কাজ করতে হবে, মানে আমি আপনাকে বলছি না যে একটা বাচ্চাকে মানে তার বিহেভিয়ার চেঞ্জ করতে গেলে ব্যবহারটাকে বোঝা দরকার সবার। হ্যাঁ, এবার যদি মাইল্ড অটিজমের একটা বাচ্চা, সে মিশতে চাইছে কিন্তু মিশতে পারছে না, তাকে প্রথম কাজ যেটা করা দরকার, একসঙ্গে অনেকের সঙ্গে না মিশিয়ে তাকে অল্প ছোট একটা গ্রুপের মধ্যে প্রথমে, যেখানেও সে রেগুলার কমিউনিকেশন করে, রেগুলার যায় আসে, সেরকম একটা গ্রুপের মধ্যে দিয়ে তাকে বলে দেওয়া যে তুমি এইভাবে মেশো, এই কাজগুলো করো। হ্যাঁ, মানে তাকে একটু শিখিয়ে দেওয়া, তাকে একটু ট্রেন করে দেওয়া কিভাবে সে ইন্টারঅ্যাক্টটা করবে। এটাই যদি প্রথমে করে দেওয়া যায়, তারপরে যখন সে একটু পজিটিভ রিইনফোর্সমেন্ট পাবে, মানে যখন সে এই ট্রেনিং এর ফলে, দরকার হলে বাবা মা সেখানে থাকতে পারেন, প্রথমে মা বাবা সেখানে থাকতে পারেন প্রথমে, যে চলো তুমি ওর সঙ্গে এইভাবে হাত মেলাও, বলো, তুমি জিজ্ঞেস করো এটা হচ্ছে কিনা, হ্যাঁ তুমি একটু খেলো, এইভাবে যদি যখন মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে ওই একবার অ্যাসোসিয়েশনটা পেয়ে গেলে, একবার ওই ছোট একটা বন্ধুত্ব হয়ে গেলে, তারপরে সে অনেক সহজে বন্ধুত্ব করতে পারে। কারো কারো ক্ষেত্রে যাদের সোশ্যাল স্কিল ডেফিসিট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধাক্কাটাই তাকে অন্যদের ক্ষেত্রেও মেশাতে সাহায্য করছে, সে স্কিলটা শিখে যাওয়ার পর। কিন্তু কারো কারো ক্ষেত্রে যেখানে মাইল্ড অটিজমও আছে, সেখানে একটু উইথড্রন, সে বাচ্চাটা হয়তো তার বন্ধুর সংখ্যা কমই হবে, কিন্তু কিছু বন্ধু হলেও তার একটা সুবিধা, মানে কিছু বন্ধু, মানে যত বেশি আস্তে আস্তে একটা একটা করে বন্ধুর সংখ্যা বাড়াতে শুরু করলে, একটা সময় বিন্দুতে সিন্ধু হয়ে যাবে, মানে অনেকগুলো বন্ধু হয়ে যাবে আর কি, সেই জায়গাটা আমার মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর করে আপনি বোঝালেন যে কি করে বাচ্চাকে ধীরে ধীরে একবারে চাপ না দিয়ে ধীরে ধীরে ওর ওই জায়গা থেকে আমরা সুন্দর করে বের করে আনতে পারি। খুব সুন্দর এক্সপ্লেন করলেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা প্রশ্ন আছে, আমার মৌমিতা ভট্টাচার্য প্রশ্ন করেছে, আমার ছেলের বয়স 4 বছর 6 মান্থস, এডুকেশনের কাজ করার সময় তবু কাজ করে, কিন্তু স্পিচের কাজ করার সময় ইরিটেটেড হয়ে যাচ্ছে, আর সাউন্ড বার করাতে গেলে রেগে যাচ্ছে,
ইমিটেট করছে না, একদম মাঝে মাঝে হিট করছে। আর একটা প্রবলেম হলো এক্সাইটেড হয়ে গেলে বুকে মারতে থাকছে। না মানে এবার ব্যাপারটা হচ্ছে যে স্পিচের ও তাহলে যদিও কথা বলতে না চায়, ইট কুড বি পসিবিলিটি যে ও কথা বলতে চায় না, কথা বলাটা ওর কাছে ডিফিকাল্ট, এটা হতে পারে। একটু কথা চুপচাপ এডুকেশনের কাজ করতে গেলে সে করছে, কিন্তু স্পিচে তাকে কথা বলাতে গেলে সে সমস্যা হচ্ছে। যদি রেগে যায় তাহলে কমিউনিকেশন করতে পারছে না, সেই জন্য সে মানে ইমোশনালি বুকে টুকে মারছে। ইটস এ পসিবিলিটি। এটা হতে পারে এর একটা মানে মাইল্ড একটা ইয়ে দিলে কাজ হতে পারে, একটু অ্যাগ্রেশনটা কমানোর জন্য একটুখানি যদি রেসপিরেটন দেওয়া যায় আমার মনে হয় কাজ হতে পারে, এটা কাজ হতে পারে। কিন্তু সেটা না হয়ে যাবে না, এটা মেডিকেশনের জায়গা কখনো এটা নয়, আমরা কখনোই মেডিকেশন বলতে পারি না এখানে, এটা স্ট্রিক্ট নো বাচ্চাকে দেখা মেডিকেশন সাজেস্ট করা কোনোদিন উচিত নয় আর কি। কিন্তু আমরা যেটা বলতে পারি যে এটা হতে পারে যে মেডিকেশনের লাভ হতে পারে। আর যেটা করতে পারা যায় আমার মনে হয় যে মানে কেন স্পিচটা চাইছে না সেটার ব্যাপারটা এক্সপ্লেন করা দরকার। ওই বললাম এবিসি অফ স্পিচ, এবিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কেন চাইছে না, মানে আমরা কি একটু বেশি করে ফেলছি, বা আমরা কি স্পিচ থেরাপিস্ট এর সঙ্গে ওর ইয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় স্পিচ থেরাপিস্ট কিছুদিন স্পিচের কাজ ছেড়ে একটু খেলাধুলো করলে ভালো, মানে দে ক্যান প্লেস ফর 2-3 সেশন। আমার মনে হয় র্যাপো এস্টাবলিশ করাটা খারাপ, মানে ইটস আ গুড জেস্চার। কখনো কখনো যে কখনো কখনো হয় কি যে বারবার আমরা স্পিচের ওপরে জোর দিয়ে ফেলি, তখন হয়তো আমাদের পছন্দ হতে পারে না যে হ্যাঁ এখানে এলেই আমাকে চাপ দেওয়া হয়, আমি করবো না এখানে, সেরকম ব্যাপারটা অনেক সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট যদি একটু দুটো সেশন স্পিচ ছেড়ে একটু খেলাধুলা করেন, ওর সঙ্গে র্যাপোটা হয়তো বেটার হবে। স্যার আমি ওই বাচ্চাটাকে দেখি আর কি, ওর বাচ্চাটাকে আমি দেখি অ্যাকচুয়ালি। ওর যেটা মূলত প্রবলেম হচ্ছে যে ও রাইমিংস গুলোকে এখন ইমিটেট করে যখন গান করে করছে, বা একদমই মাঝখানে খুব শরীর খারাপ হয়ে যায় বাচ্চাটা। তো বাচ্চাটা যখন শরীর খারাপ হয়ে যায় তারপর থেকেই কিছু বিহেভিয়ার ইস্যুস তৈরি হয়। এবার কিছু প্লেসমেন্ট সাউন্ড ও ইমিটেট করতে পারে না অ্যাফ্রাক্সিয়ার কম্পোনেন্টের জন্য, তো সেক্ষেত্রে ওর মাকে একটু টাচ করতে হয়, ট্যাকটাইল স্টিমুলেশন দিতে হয়। কিন্তু ও যখনই ওই টাচ করছে তখনই ও একটু ইরিটেট হয়ে যাচ্ছে। মানে ধরুন এই প সাউন্ড বলানোর ক্ষেত্রে যখন একটুখানি ঠোঁটটাকে টাচ করলো, কেননা উইদাউট ভাইব্রোটেকটাইল স্টিমুলেশন ইউজ করলে ও সাউন্ড গুলোকে ঠিকভাবে ইমিটেট করতে পারছে না, তখন ওই সাউন্ড গুলোকে ইমিটেট যখনই মানে ওকে টাচ করছে, এত ওর সেন্সরি ইস্যুস হচ্ছে, হ্যাঁ তখনই ও ইরিটেটেড হয়ে যাচ্ছে, এবং ইরিটেটেড হয়ে গিয়ে আমি বলছি এইটা হয়েছিল। শরীর খারাপটা কতদিন আগে হয়েছিল, কি হয়েছিল? শরীর খারাপটা ওর হয়েছিল একটুখানি জ্বর হয়েছিল, খুব খুব জ্বর হয়েছিল, এবং ওর মাও অসুস্থ হয়ে পড়েছিল। তো এইটা মোস্টলি 6-7 মাস আগে হয়েছিল। কতদিন ছিল শরীর খারাপটা কতদিন ছিল? এইটা বেশ বেশ খানিক দিন, 15-20 দিন মতো ছিল টানা শরীর খারাপ। তখন থেরাপি বন্ধ ছিল, মানে ও তখন থেরাপিটা মানে ডিসকন্টিনিউড করে, তারপরে ওর মা আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তখন আবার থেরাপিটা চালু হয় আফটার দ্যাট। তো শরীর খারাপের পরেই এই জিনিসটা হয়। তার আগে অবশ্য ওর ভিতরে মানে কোনো একটা আওয়াজ শুনলে ও কানে হাত দিত, অনেক সেন্সরি ইস্যুস ছিল, সেইগুলো এখন একটু কমেছে, কিন্তু এই স্পিচের কাজ করাতে গেলেই প্রচন্ড কাঁদছে। অথচ মিউজিক বা এই ধরনের জিনিসগুলো মানে কি হাত দিলে কাঁদছে ওকে, কখন কাঁদছে? হ্যাঁ হাত দিলে ট্যাকটাইল স্টিমুলেশনটা যখন ইউজ করা হচ্ছে, ধরুন আ বলছে না, তখন মুখটাকে ধরুন জাস্ট ওর মা একটু টাচ করে আ করাতে গেল, তখনই কাঁদলো। আমি তখন বলি যে টাচ করার দরকার নেই, আপনি টাচ করার দরকার নেই, টাচটা উইথড্রল করুন। কিন্তু ওর একটা সাউন্ডের ফোবিয়াও রয়েছে, মানে সাউন্ড যদি খুব একটা জোরে হয় বা খুব যদি মানে লাউড সাউন্ড হয়, তখনও খুব ও হেজিটেট করতো। এটা ওর আগেও ছিল, মানে এটা শরীর খারাপের আগেও ওর অডিটরি সেন্সরিতে এই প্রবলেমটা অ্যাসোসিয়েটেড ছিল, মানে জোরে কোনো লাউড সাউন্ড হলে, ঘন্টা বাজলে কান্নাকাটি খুব শুরু করে দিত।
তো এডুকেশনের কাজে যেহেতু এই জিনিসগুলো আসছে না, এই সাউন্ডের ব্যাপারটা আসছে না বা এই, তো ওইটা ভালো কোঅপারেট করে। কিন্তু এইখানে যখনই করাতে যে একমাত্র মেলোডিক ইন্টোনেশন থেরাপি, যেটা ওই গান শুনে শুনে যদি করে তখন খানিকটা রেজিস্ট করে করে করে, কিন্তু সেটাও সামান্য, তারপরে ও কানতে শুরু করে। তাহলে একটা সেন্সরি ইস্যুজে থাকতে পারে। সেন্সরি ইস্যুজ অনেক সময় স্টিরিওটিপি সেন্সরি ইস্যুজ যদি থাকে তাহলে সেটাকে অ্যাড্রেস করা ভালো। সেটা অনেক সময় লোড রেসপিরেটরে লাভ হতে পারে, কিন্তু মানে আমার মনে হয় যে প্রথমে সেন্সরি ইস্যুসটাকে টার্গেট করা উচিত। তাহলে কদিন একটা আমার মনে হয় যে স্পিচের কাজটা, স্পিচে ওই এবিএ মডেলে চলে গিয়ে যদি স্পিচটা করা যায়, মানে রাদার দ্যান ফোকাসিং অন দ্য স্পিচ, ফোকাসিং অন সামথিং, মানে সাম অ্যাকশন ওরিয়েন্টেড, মানে জাস্ট যেটুকু নর্মাল ল্যাঙ্গুয়েজের উপর যদি আমরা গুরুত্ব দিই, কিছু দিই ল্যাঙ্গুয়েজটা, ইনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জায়গা থেকে, সেই জায়গাটা যদি আমরা গুরুত্ব দিই কিছু দিই, মানে এক্সপ্রেসিভ স্পিচের দিকে অতটা গুরুত্ব না দিয়ে কয়েকটা মাস যদি আমরা রিসেপটিভ পার্টটাকে যদি ল্যাঙ্গুয়েজের দিকে গুরুত্ব দিই, তাহলে হয়তো আমার মনে হয় কগ্নিটিভ পার্টটার দিকে গুরুত্ব দিলে হয়তো মানে এই সেন্সরি কম্পোনেন্টটা একটু আমরা অ্যাভয়েড করতে পারি। স্যার এই সেন্সরি প্রবলেমের জন্য কি কোনো মেডিটেশন ইউজ করা যেতে পারে স্যার, সেন্সরি ইস্যুজ এর জন্য এই ধরনের মেডিটেশন? মেডিসিন হ্যাঁ, মেডিসিন অনেক সময় সেই সেন্সরি এক ধরনের স্টিরিওটাইপিক কম্পোনেন্ট, স্টিরিওটাইপিক ওষুধ, স্টিরিওটাইপিক বিহেভিয়ার। আমরা দেখেছি যে অনেক সময় এই ধরনের স্টিরিওটাইপিক ওষুধের ইয়ের মধ্যে রেসপিরেটরে কিছুটা লাভ হয়, অল্প অল্প লাভ হয়, রেসপিরেটরে কিছুটা লাভ হয় কখনো কখনো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরেকজন রাজনন্দিনী দাস প্রশ্ন করেছে, স্যার আমার ছেলে 5 ইয়ার্স সিজোডন খায় 5 ড্রপস, বাট এটা দেওয়ার পর রোজকার কান্নাটা বন্ধ হয়েছে, মাঝে মাঝে খুব রেগে যায়, আর স্পিচে মাঝে মাঝে খুব ওয়ার্ড বলে নিয়ে আবার বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আওয়াজও বার করতে চায় না। আপনার প্রশ্নটা খুব একটা ক্লিয়ার, আমি জানি না স্যার বুঝতে পারলেন কিনা, আমি খুব একটা ক্লিয়ার হতে পারলাম না লেখাটা। রেগে যাচ্ছে এবং স্পিচের ওই মাঝে মাঝে ভুলে যায়। বেসিক্যালি একটা আগে ঘ্যান করতো, সেই ঘ্যানটা এটা রেসপিরেটর থেকে কমেছে, কিন্তু স্পিচটা খুব ইরেগুলার করে, ইরাটিক আর কি, মানে কখনো কখনো বলে, কখনো কখনো বলে না, চুপ করে থাকে, মানে বলতে চায় না, এই ব্যাপারটা গুলো হয়। দেখুন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পার্ট অফ এটাই অটিজম। হ্যাঁ, এটাই কিন্তু অটিজম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এইটা তো কোর অটিজম ফিচার। হ্যাঁ, এটাকে আমার মনে হয় যে কান্নাকাটি ইমোশনাল জায়গাগুলো তো আমরা হ্যান্ডেল করে নিয়েছি। এই যে এটা বোধহয় একটু থেরাপির মাধ্যমেই যেতে হবে, ইটস নট অলওয়েজ কিন্তু আমি কোনো এখানে এই মুহূর্তে এটার কোনো ইমোশনাল কম্পোনেন্ট, যেটাকে আমি টেম্পারামেন্টাল কম্পোনেন্ট তো দেখতে পাচ্ছি না, মানে যেটাকে আমি মেডিকেশন বা অন্য কিছু দিয়ে করতে পারবো। এটাকে স্পিচ থেরাপিতেই যেতে হবে। স্পিচ থেরাপিটা একটু মানে হয়তো একটু সময় লাগবে, সব বাচ্চা তো সময়ভাবে ম্যাচ করে না, মানে এটা তো ফ্যাক্ট। তো সেই জন্য মানে স্পিচ থেরাপিতেই যেতে হবে, মানে এটা আমার যেটুকু শুনলাম আমি, তাতে আমার এইটুকুই মনে হচ্ছে। স্পিচ থেরাপি ছাড়া আমি এখানে কোর অটিজমের ফিচারই তো মনে হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি সব প্রশ্নই কভার করে নিয়েছি। স্যার, একটা এমনিতে জেনারেল একটা প্রশ্ন আমি কি করতে পারি আপনাকে? এই লকডাউন পিরিয়ডে আসলে আমাদের অনেক এরকম পেরেন্টসরা রয়েছে যাদের একটি বাচ্চা নিউরোটিপিক্যাল এবং একটি বাচ্চা হয়তো এএসডি বা এডিএইচডি, যাই হোক, চাইল্ড উইথ স্পেশাল নিড। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই লকডাউন পিরিয়ডটাই হচ্ছে কি, এই যে বাচ্চাদের স্ক্রিন টাইম গুলো বেড়ে যাচ্ছে, সেটা এনটি বাচ্চাদের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, সেরকম স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম। আমার বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তো সেই এটা তো খুব একটা কিছু করার নেই, এটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। হ্যাঁ, তো এখন ঘটনাটা হচ্ছে যে
এই সেন্স মানে ডায়েট দিতে হবে আর কি, মানে আমাদের স্ক্রিন ডায়েট যেটুকু সম্ভব, মানে আমাদের আমাদের একটু, এখন তো আমাদের সময়টা বেশি, যে সময়টা ওরা স্ক্রিনে আসলে কি, স্ক্রিন এমনি অসুবিধা নেই, যখন স্ক্রিন থেকে বেনিফিশিয়াল জিনিসপত্র হচ্ছে তখন কোনো সমস্যা নেই, মানে অ্যাকচুয়ালি স্ক্রিনের এক্সপোজারটা একটা তো ঠিকই যে ব্লু লাইটের একটা ব্যাপার আছে, রেডিয়েশনের একটা ব্যাপার আছে, সেটা তো নিশ্চয়ই একটা আছে, সেটা তো একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। হ্যাঁ, মাঝে মাঝে একটা না না তাকিয়ে, এই যেটা বলে 20 মিনিটস পর পর 20 ফুট ডিস্টেন্সে 20 সেকেন্ড তাকিয়ে থাকা উচিত, এরকম একটা ব্যাপার বলছে আর কি, সবার জন্য প্রযোজ্য, সবারই তো হচ্ছে এই জিনিসটা। আর কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে যদি আমরা যে স্ক্রিন এক্সপোজারটা, মানে যেটা চিলড্রেন স্পেশাল নিডস, যেটা অটিজম বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে আমরা স্ক্রিনটাকে বেশি আরো বলি যে এটাকে দেবেন না, তার বড় কারণ হচ্ছে স্ক্রিনটা এটা এটা প্যাসিভ স্টিমুলেশন চলে আসে, অ্যাক্টিভ স্টিমুলেশন হয় না, এটা প্যাসিভ স্টিমুলেশন চলে আসে। তো এই প্যাসিভ, যখনই স্টিমুলেশনটা প্যাসিভ হচ্ছে তখনই তার ব্রেনটা তো কাজ করছে না, ইন্টারাকশনটা, সোশ্যাল ইন্টারাকশনটা কমে যাচ্ছে, ইন্টারাকশন উইথ দ্য নন নন অবজেক্ট চলে আসছে। যদি আমরা, ইট ইজ অলওয়েজ আ ফাংশনাল থিং, মানে ধরুন একটা ক্লাস হচ্ছে বা দের ইজ এ মিনিং টুয়ার্ডস দ্যাট এক্সপোজার, সেটা একটা ইস্যু, সেটা মানে অ্যাক্টিভ এক্সপোজার। যদি অ্যাক্টিভ এক্সপোজার, দ্যাট ইজ স্টিল বেটার, কিন্তু মুশকিলটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপোজারটা প্যাসিভ হচ্ছে। এবং হ্যাঁ। মানে যেমন অনেক বাচ্চা আমি দেখতে, যারা একটু বড়, যারা স্পেশাল নিউরোটিপিক্যাল কিডস, তাদের যে সমস্যাটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে যারা ওই মানে ক্লাস করতে করতে মাঝখানে একটু খুলে একটু ভিডিও দেখে নিবে, এরকম এটা করছে আর কি অনেক সময়। হ্যাঁ, একটু বেশি যারা দেখবে, তো সেই ব্যাপারগুলো তো রয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ মোর অফ আ প্যাসিভ এক্সপোজার। মানে যখনই আমি কোনো কার্টুন দেখছি, সেটা একটা প্যাসিভ এক্সপোজার, আমার কাছে শুধুমাত্র কতগুলো চঞ্চল ছটফটে জিনিস ছাড়া খুব একটা মানে কোনো গল্প তৈরি হচ্ছে না মাথায়, কোনো লজিক তৈরি হচ্ছে না মাথায়। তো দ্যাট ইজ মোর ডিফিকাল্ট দ্যান অ্যাকচুয়ালি একটাই এক্সপোজার, যেখানে আমি পড়াচ্ছি বা যেটা একটা নিজের কগনিশনটা তৈরি হচ্ছে যে এটা করা উচিত, এটা করা উচিত, অঙ্কটা করো, এই ব্যাপারগুলো যেগুলো, যেখানে আমি মানে এডুকেশন ইজ নট আ দ্যাট মাচ অফ প্রবলেম, যদি আমি একমাত্র, একটা তো চোখের ব্যাপারটা আছে, ব্রেনের ব্যাপারটা আছে, রেডিয়েশন এক্সপোজার, সেটা একটা কম্পোনেন্ট। আর একটা যেটা কম্পোনেন্ট আছে যে ওভার এক্সপোজার টু দিস মানে কার্টুনস এন্ড অল, এই যে ব্যাপারগুলো যেটা আছে, সেটা যদি অ্যাক্টিভ এক্সপোজার, সেটা একটু কম হয়, সমস্যাটা কম কম হয়। করে দেওয়া যায়, একটা সুন্দরভাবে একটা ভালো রুটিনের মধ্যে বাচ্চাকে ফেলা যায় সেটা। স্যার, হ্যাঁ, আমরা এখন মানে মানে অ্যাজ এ থেরাপিস্টও আমাদের কাছে অন্য কোনো অপশন নেই, মানে যে মুখে মাস্ক পরে তো স্পিচ থেরাপি কন্টিনিউ করা যায় না, আমাদের কাছে এই একমাত্র অনলাইনই এখন আমাদের রাস্তা আর কি, এই দিয়েই আমাদেরকে গাইড করে যেতে হচ্ছে। সাইকিয়াট্রিস্টেরই তাই তো, মানে আমি তো বাচ্চা, আমি তো বুঝতেই পারছি না, তা আমি তো মানে অ্যাকচুয়ালি আমার মুখে দুটো মাস্ক, একটা ফেস শিল্ড, আমার কথাও পেশেন্ট শুনতে পাচ্ছে না, পেশেন্টের কথা আমি শুনতে পাচ্ছি না, একটা জটিল অবস্থা আর কি, মানে চিৎকার করতে হচ্ছে রীতিমতো আর কি। খুব মুশকিল, তার চেয়ে অনলাইন দেখানো এইভাবে তো সুবিধা। অনলাইনে আবার সব দেখা যায় না তো, সমস্ত ওষুধ দেওয়া যায় না, এরকম সমস্যা। ওকে স্যার, এভাবে থ্যাংক ইউ। প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ যাই হোক, আমরা এখন অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আর কিছু কিছু প্রশ্ন যেগুলো স্যারের আলোচনাটা প্রথম থেকে যদি শোনা যায় আমাদের গ্রুপেই থাকবে, প্লিজ আপনারা দেখে নেবেন, আপনারা আপনাদের উত্তর অনেকেই পেয়ে যাবেন, যে লিখছেন বাচ্চা হাইপার অ্যাক্টিভ বা কিছু, এই ধরনের আলোচনাগুলো স্যার খুব সুন্দর ডিটেইলে কিন্তু শুরুর দিকেই বুঝিয়ে দিয়েছেন। আর কিছু স্পিচ রিলেটেড কোয়েশ্চেন এসছে, তাদেরকে বলছি যে আমাদের পরবর্তী যে ওয়েবিনার গুলো আছে বা লাইভ প্রোগ্রাম গুলো আছে তাতে চোখ রাখুন, আমাদের নিশ্চয়ই আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আমরা সত্যি অনেকটা সমৃদ্ধ হতে পারলাম এই লকডাউন পিরিয়ডে ঘরে বসে। আমরা মায়েরা সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা পয়েন্ট আপনি যা সুন্দর করে তুলে তুলে বোঝালেন, সত্যি আমরা অনেকটাই আমাদের মনের যতটা প্রশ্ন ছিল বা অন্ধকার, অনেক প্রশ্নের উত্তর আমরা সত্যি এখানে বসেই খুঁজে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে আপনি এত এত মানে মূল্যবান সময় আমাদের দিনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন খুব সুন্দরভাবে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আজকের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার।
নমস্কার স্যার, নমস্কার, নমস্কার, নমস্কার।